Recording in progress. ওকে, আমাদের আজকের টপিক হলো ইকুইলিব্রিয়াম ইন থার্মোডাইনামিক সিস্টেম। সো আমরা থার্মোডাইনামিক্স কে আমরা যে আমাদের যে সিলেবাস যেটা আছে সেটাকে দুটো ক্লিয়ার পার্টে ভাগ করেছিলাম। একটা ছিল বেসিক প্রিন্সিপাল ডেভেলপ করা, আর সেকেন্ড হলো এই প্রিন্সিপাল গুলো কিছু অ্যাপ্লিকেশন কিছু ফিল্ডে কমন মেটালার্জিক্যাল বা ম্যাটেরিয়ালস রিলেটেড যে সমস্ত ফিল্ডগুলো আছে সেখানে থার্মোডাইনামিক্স কি করে অ্যাপ্লাই করা হয়। সো প্রিন্সিপালস ডেভেলপমেন্টের আজকে হলো আমাদের লাস্ট টপিক, যেটা হলো ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম একটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট ইন থার্মোডাইনামিক্স, বিকজ আমরা সেকেন্ড লতে দেখেছিলাম যে when a system spontaneously change from one particular state to another particular state, এই স্পন্টিনিউটি আসে তখনই যখন সেকেন্ড স্টেট ইজ মোর স্টেবল দেন দ্য ফার্স্ট ওয়ান। অর্থাৎ এখন যে স্টেটে আছে সেই স্টেটে যদি আনস্টেবল থাকে অথবা এটা মুভ করতে গেলে পরে যদি আরো ফার্দার স্টেবিলিটি আসে তাহলে পরে সিস্টেমটা স্পন্টিনিউয়াসলি মুভ করে ফ্রম সাম আনস্টেবল স্টেট টু এ স্টেবল স্টেট, এবং এই মুভমেন্টটা চলতেই থাকে যতক্ষণ পর্যন্ত না সিস্টেম দ্য মোস্ট স্টেবল স্টেট অ্যাচিভ করে, এবং দ্য মোস্ট স্টেবল স্টেটটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম স্টেট। So the concept of equilibrium is very important in thermodynamics. এটার প্রচুর অ্যাপ্লিকেশন আছে, এবং এটা থার্মোডাইনামিক্সে এত ইম্পর্টেন্ট যে আমরা থার্মোডাইনামিক্সের যে ল গুলো দেখেছি, ল থার্মোডাইনামিক্সে যতটা ইম্পর্টেন্ট, কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম ইকুয়ালি ইম্পর্টেন্ট ইন থার্মোডাইনামিক্স। আমাদের যত ধরনের ফেজ ট্রান্সফরমেশন আছে, আমরা মেটেরিয়াল সায়েন্টিস্টরা যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেই, একটা ম্যাটেরিয়াল কি করে এক ফেজ থেকে আরেক ফেজে চেঞ্জ করা যায়, চেঞ্জ করলে কি হয়, এই যে ফেজ ট্রান্সফরমেশন, এটার পিছনে আছে হলো এই কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম। এছাড়া আমাদের ন্যানো টেকনোলজি যেটা কথা বলেছি, সারফেস, হোয়াই সারফেস ইজ সো ইম্পর্টেন্ট, সারফেসের মধ্যে কেন এত চেঞ্জ হয় এবং ভিগোরাসলি চেঞ্জ হয়, এই সব কিছুর মধ্যে আছে ইকুইলিব্রিয়াম। সো ইকুইলিব্রিয়াম ইজ এ ভেরি ভাইটাল কনসেপ্ট, এটা আন্ডারস্ট্যান্ড করা ইজ ইম্পর্টেন্ট। সো আজকে আমরা দেখব ইকুইলিব্রিয়াম ইন থার্মোডাইনামিক্স, এবং এই ইকুইলিব্রিয়ামের মধ্যে একটা পার্টিকুলার রিলেশনস আমরা এস্টাবলিশ করব। আমরা মনে আছে যে আমরা কত ধরনের রিলেশন বলেছিলাম, লাস্ট কাইন্ড অফ রিলেশন ছিল কন্ডিশনস ফর ইকুইলিব্রিয়াম। তার মানে একটা সিস্টেম ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করতে গেলে পরে যে শর্তগুলো মানতে হবে, যে কটা ইকুয়েশন মানতে হবে, সেই ইকুয়েশন গুলোকে আমরা বলেছিলাম কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম। আজকে আমরা সেই কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম গুলো ডেভেলপ করব। ওকে, সো টুডেস লেকচার আউটকাম উইল বি you'll be able to understand, explain the intuitive meaning of equilibrium. So equilibrium কাকে বলে বেসিক্যালি, এবং এর ইম্পর্টেন্সটা আমরা তোমরা বুঝতে পারবে এবং বলতে পারবে, ক্লাস এক্সপ্লেইন করতে পারবে। Then you'll be able to classify thermodynamic equilibrium. There are many kind of equilibriums exist, এবং আরেকটা পার্টিকুলার স্টেট আছে যেটা অলমোস্ট ক্লোজ টু ইকুইলিব্রিয়াম, which is called steady state. So এই দুইটার মধ্যে তফাৎ কি সেটা তোমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবে আশা করি। Then the most important one যেটা determine thermodynamic and mathematical formulation of the general condition of equilibrium and derive the general condition of equilibrium. So এই এবং এই জেনারেল কন্ডিশন গুলো আমরা ওয়ান পার্টিকুলার কেস নিয়ে আলাদা করব। ফেজ ইকুইলিব্রিয়ামের জন্য কন্ডিশনটা কি শুধু সেটা আমরা দেখব, অন্যান্য কন্ডিশনের জন্য ডিফারেন্ট হতে পারে। আমরা শুধু ফেজ ইকুইলিব্রিয়ামের জন্য কন্ডিশন গুলো ডিরাইভ করব, এবং এই কন্ডিশন গুলো ডিরাইভ করতে গেলে পরে আমাদের যে শর্ত মেনে আমাদের এই ইকুয়েশনগুলো ডিরাইভ করতে হবে, সেই শর্তগুলো কিভাবে আমরা এস্টাবলিশ করব, থার্মোডাইনামিক ফর্মুলেশন এন্ড ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন। থার্মোডাইনামিক্স থেকে শর্তগুলো কিভাবে আসবে এবং এই শর্তগুলো ম্যাথমেটিক্যালি কি করে আমরা এক্সপ্রেস করব, যেখান থেকে আমরা ইকুয়েশনগুলো ডেভেলপ করব, সেই জিনিসগুলো। সো লাস্ট টু হলো আমাদের কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম ডেভেলপ করার জন্য প্রযোজ্য। সো ইউ উইল বি এবল টু ডেভেলপ দ্য জেনারেল কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম ইউজিং ভেরিয়াস অ্যাঙ্গেলস, ভেরিয়াস ওয়েজ। ওকে, সো ইনটুইটিভ মিনিং অফ ইকুইলিব্রিয়াম আমরা যেটা বলেছি যে সিস্টেম ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করে, একটা সিস্টেম
একটা আনস্টেবল স্টেট থেকে স্পন্টিনিউয়াসলি সে একটা স্টেবল স্টেটে যায়, এবং ওয়ান্স সে স্টেবল স্টেটে গেল তাহলে পরে আর কোনো ফার্দার চেঞ্জ হবে না। ঠিক আছে, এটাই হলো ইকুইলিব্রিয়াম। এখন এই ইকুইলিব্রিয়াম স্টেটটা একটা সিস্টেম অ্যাটেন্ড করেছে কিনা সেটা বুঝবো কি করে? দুটা ওয়েতে আমাদের বুঝতে হবে, দুইটা কন্ডিশন তাকে মানতে হবে। সেটা হলো এক্সকিউজ মি, আমি হ্যালো মিস্টার ওকে দিলাম। ওকে, দুটা শর্ত মানতে হবে। ওয়ান ইজ কল স্টেট অফ রেস্ট, অ্যানাদার ইজ কল স্টেট অফ ব্যালেন্স। স্টেট অফ রেস্ট মানে হলো the final resting point, the condition is time invariant। তার মানে হলো যে এটা ফাইনালি তার একটা স্টেট অ্যাচিভ করেছে, তারপরে আর কোনো চেঞ্জ হবে না যত সময় যাক না কেন। উইথ টাইম it will have no change, so it is called state of rest। আরেকটা হলো স্টেট অফ ব্যালেন্স, তার মানে আউটসাইড থেকে যে এক্সটার্নাল ফোর্স যেগুলো আছে, এক্সটার্নাল ইনফ্লুয়েন্স যেগুলো আছে, অ্যাট সারাউন্ডিংস, এই সব কিছু রেসপেক্টে সে ব্যালেন্সে আছে। তার মানে সিস্টেম উইল ডেভিয়েট ফ্রম ইটস পজিশন অনলি যখন আমরা এর উপরে বাইরে থেকে কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স দেই। অর্থাৎ তাহলে কি হলো, উইথ টাইম সিস্টেমের কোনো চেঞ্জ হবে না। সিস্টেমের যে প্রপার্টি যেগুলো আছে, আমরা একটা সিস্টেমের স্টেট মেজার করি বাই গিভিং ভ্যালুস টু প্রপার্টিজ। ফর এক্সাম্পল, প্রেসার ইজ ইকুয়াল টু 1 atmosphere, টেম্পারেচার ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি, এটসেট্রা এটসেট্রা। সো আমরা কিছু ভ্যারিয়েবল দিয়ে আমরা একটা সিস্টেমের স্টেটকে ডিফাইন করি। সো একটা সিস্টেম যখন একটা ইকুইলিব্রিয়াম স্টেটে আসলো, এই যে ভ্যারিয়েবলস, এই যে প্রপার্টি যেগুলো আমরা পেলাম, সেই প্রপার্টি গুলো উইথ টাইম আর কোনো চেঞ্জ হবে না। দিস ইজ কল্ড স্টেট অফ রেস্ট। With time, this is independent. With time, it will not change. Yes. The final resting point আমরা কিভাবে বুঝবো যে মানে এখন এটা রেস্টিং মানে অবস্থায় আছে? আমরা সেটাই বলতে যাচ্ছি যে সিস্টেমটা একটা আনস্টেবল স্টেট থেকে মুভ করছে টুয়ার্ডস স্টেবল স্টেট, এবং যেতে 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 ফাইনালি একটা স্টেট অ্যাচিভ করলো, যার পরে আর কোনো চেঞ্জ হচ্ছে না। সিস্টেমের আর কোনো চেঞ্জ হওয়ার কোনো আর্জ নেই। তখন আমরা বলি ইট হ্যাজ অ্যাচিভড ইটস স্টেট অফ রেস্ট, এবং সেটাকে আমরা বলতেছি ইকুইলিব্রিয়াম স্টেট। এবং স্টেট অফ রেস্ট যদি টাইমের সাথে কোনো চেঞ্জ না হয়, আমরা একটু পরে এটা ব্যতিক্রম দেখতে পাবো, যে স্টেট অফ রেস্টে আসলো, যদি স্টেট অফ রেস্টে আসে তাহলে উইথ টাইম তার কোনো চেঞ্জ হবে না। তার কোনো চেঞ্জ হবে না মানে তার প্রপার্টি কোনো চেঞ্জ হবে না। এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো ইট মাস্ট হ্যাভ এ স্টেট অফ ব্যালেন্স। তার মানে উইথ এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, উইথ এক্সটার্নাল ফোর্সেস, সিস্টেমের মধ্যে একটা স্টেট অফ ব্যালেন্স সে অ্যাচিভ করবে। এবং যদি না আমরা বাইরে থেকে কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স না দেই, তাহলে পরে আর কোনো চেঞ্জ হবে না। যদি কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স দেই, তাহলে পরে সিস্টেম চেঞ্জ হবে উইথ রেসপেক্ট টু দ্যাট এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, এবং সে একটা নতুন আরেকটা ইকুইলিব্রিয়াম স্টেট সে অ্যাচিভ করবে। এবং যদি ওই এক্সটার্নাল ইনফ্লুয়েন্সটা সরিয়ে ফেলি, তাহলে সে আবার আগের পজিশনে, আগের ইকুইলিব্রিয়াম স্টেটে ফেরত আসবে। তো এই দুইটা শর্তই তাকে মানতে হবে। একটা শর্ত মানলে পরেও আরেকটা শুধু না মানে, তাহলে ইট উইল নট বি ইকুইলিব্রিয়াম স্টেট। এখন এই স্টেট অফ ব্যালেন্সটাকে আমরা এটাকে মেকানিক্যাল অ্যানালজি দিতে পারি। আমরা, তোমরা মেকানিক্স হয়তো পড়েছো বা ইন্টারমিডিয়েটেও তোমরা করেছো। ফোর্সের ব্যালেন্স, একটা সিস্টেমের উপরে, একটা বডির উপরে 3টা ফোর্স যদি কাজ করে, এবং এই 3টা ফোর্স যদি ব্যালেন্সে থাকে, ব্যালেন্সটা কি করে আমরা মেজার করি? সামেশন অফ ফোর্স ক্যালকুলেট করি, আইদার এক্স ডিরেকশন বা ওয়াই ডিরেকশন। সো সামেশন অফ ফোর্স ইজ ইকুয়াল টু 0 যদি 0 হয়, তাহলে আমরা বলি যে সিস্টেমটা ব্যালেন্স আছে। ঠিক একই ভাবে এটা যদি তখন আমরা সিস্টেম ধরি, এগুলা যদি বাইরের এক্সটার্নাল ইনফ্লুয়েন্স ধরি, এই এক্সটার্নাল ইনফ্লুয়েন্স রেসপেক্টে সিস্টেমটা ব্যালেন্সে আছে। তো এই দুইটা শর্ত তাকে মানতে হবে। যদি ফার্স্ট কন্ডিশন ওবে করে, সেকেন্ড কন্ডিশন ওবে না করে, তাহলে ইট উইল নট বি অ্যান ইকুইলিব্রিয়াম স্টেট, বাট ইট উইল বি এ স্টেডি স্টেট। ঠিক আছে? তার মানে দুইটা শর্তই যদি মানে, তাহলে ইকুইলিব্রিয়াম স্টেট হবে। প্রথম শর্ত যদি মানে, দ্বিতীয় শর্ত যদি না মানে, তাহলে এটা হবে হলো স্টেডি স্টেট। আমরা একটা প্রমাণ দেখাই, একটা এক্সাম্পল দেখাই। মনে করো এই ধরনের একটা এক্সাম্পল দিচ্ছি। ইটস এ কপার রড, মেটাল কপার রড, বোথ এন্ডস আর কেপ্ট এট ডিফারেন্ট কনস্ট্যান্ট টেম্পারেচার। তার মানে এখানে একটা হাই টেম্পারেচার সোর্স আছে, হুইচ ইজ কল্ড ফার্নেস, এন্ড একটা লো টেম্পারেচার সোর্স আছে, সেটা হলো একটা কুল প্লেট টেম্পারেচার। যেহেতু এটা
মানে আমরা কি বলবো এটাকে সিঙ্ক, দুইটাই সিঙ্কের হিসেবে কাজ করছে। সো এটা টেম্পারেচার অলওয়েজ উইল বি এট T2, এই টেম্পারেচার উইল বি অলওয়েজ এট T1। কপারের রডের সারফেসের মধ্যে আমরা এটাকে ইনসুলেটিং জ্যাকেট দিয়ে মুড়িয়ে দিয়েছি, যাতে করে সারফেস থেকে কোনো হিট আদান প্রদান না হয়, শুধুমাত্র এন্ড থেকে হিট এক্সট্রাক্ট ভিতরে আসতে পারে অথবা বাইরে যেতে পারে। এই ধরনের একটা সিনারিও আমরা এস্টাবলিশ করলাম। যেহেতু মনে করো এটা কপারের কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার ছিল, লেটস সে দিস ইজ 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে আইস দিয়ে করা আছে, আর এখানে ফার্নেসে 100 ডিগ্রি বয়লিং ওয়াটার 100 ডিগ্রি করা আছে। সো লেটস সে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। তো এই অবস্থা যদি হয় তাহলে যেটা হবে, ইনিশিয়ালি টেম্পারেচার, যেহেতু ফার্নেসটা এখানে অ্যাটাচ করা হলো, at that particular time এই কপারের এই সারফেসটা 100 ডিগ্রি অ্যাচিভ করবে, T1 টেম্পারেচার অ্যাচিভ করবে, এবং এইটা অলরেডি T2 টেম্পারেচারের মধ্যে আছে। সো বেসিক্যালি টেম্পারেচার প্রোফাইলটা এই ধরনের হবে, এবং উইথ টাইম হিট ভিতরে দিকে ঢুকতে থাকবে, টেম্পারেচার প্রোফাইল গুলো চেঞ্জ হতে থাকবে, এই এদিকে যেতে যেতে এদিকে টেম্পারেচার গুলো আস্তে আস্তে ইকুয়ালাইজ হতে থাকবে। এইখানকার টেম্পারেচার কি কখনো T1 আসবে বলতে পারবা কি? ডান পাশের কপার রডের সারফেসের টেম্পারেচার কি কখনো T1 আসবে? না স্যার, এটা তো বিকজ আমরা বলছি এটা সব সময় T2 তে আছে, ঠিক আছে? এখানে সাফিসিয়েন্ট একটা রিজার্ভার দেওয়া হয়েছে। রিজার্ভার বৈশিষ্ট্য হলো টেম্পারেচার উইল নট চেঞ্জ, ঠিক আছে? যতই তুমি হিট দাও বা হিট না নাও রিজার্ভারের টেম্পারেচার কখনো চেঞ্জ হয় না। সো এই কুল প্লেট অলওয়েজ T2 টেম্পারেচার থাকবে। অ্যাজ এ রেজাল্ট এই সারফেসটা সবসময় T2 তে থাকবে। সো আলটিমেটলি উইথ টাইম, ইনফাইনাইট টাইম যদি ধরি, তাহলে টেম্পারেচার প্রোফাইলটা এরকম হবে, ঠিক আছে? সো এখন সিনারিও যেটা হচ্ছে, উইথ টাইম এই প্রোফাইলটা অলওয়েজ এই ধরনের একটা কার্ভ ফ্ল্যাট থাকবে। এখন যেহেতু সময়ের সাথে কোনো চেঞ্জ হচ্ছে না, এটা কি একটা ইকুইলিব্রিয়াম স্টেট অ্যাচিভ করলো? করতে পারে, কিন্তু আমাদের এখন তাহলে সেকেন্ড কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। আমরা এক্সটার্নাল ইনফ্লুয়েন্সটা সরিয়ে দেব। আমরা এখন যদি লেটস সে আমরা এই সিস্টেমটা আইসোলেট করে দিলাম, পুরোটা কপার রড, এই ফার্নেসটা সরিয়ে দিলাম, এটা সরিয়ে দিলাম, আমরা জাস্ট এটাকে এখন পুরো আইসোলেট করে ফেললাম। সিস্টেম যদি ইকুইলিব্রিয়াম স্টেট অ্যাচিভ করে এবং তারপরে যদি এটাকে আইসোলেট করে দেই, তাহলে সিস্টেমে কোনো চেঞ্জ হবে না। হ্যালো, আমি ইসলাম। না, আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসে আছি, আমি ক্লাসের পরে তোমার সাথে কথা বলি। ওকে, ঠিক আছে। ওকে, সো ইকুইলিব্রিয়াম স্টেট মানে হলো একটা সিস্টেম ইকুইলিব্রিয়াম স্টেট অ্যাচিভ করেছে এবং এখানে আর কোনো চেঞ্জ হবে না। তুমি এটাকে আইসোলেট করো, যাই করো, সিস্টেমের টেম্পারেচার 32ই থাকবে, ইট উইল নট চেঞ্জ। এখন আমরা এখানে এই কপার রডটা যদি এটা ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করে, আমরা যদি এটাকে আইসোলেট করি ফ্রম ইটস সারাউন্ডিংস, ইট উইল নট চেঞ্জ। এটা হলো ইকুইলিব্রিয়ামের বৈশিষ্ট্য। এখন যদি আমি এটাকে আইসোলেট করি, অর্থাৎ ফার্নেসটা সরিয়ে দেই, কুল প্লেট সরিয়ে দেই, টেম্পারেচার প্রোফাইল কি হবে আন্দাজ করতে পারো? এরকমই থাকবে নাকি চেঞ্জ হবে? T1 and T2 এর মাঝখানে কোনো একটা টেম্পারেচার হবে। সো এই টেম্পারেচারটা ইকুইলাইজ হয়ে যাবে, পুরো বডিতে একটা টেম্পারেচার হবে, যে টেম্পারেচারটা T1 এর চেয়ে কম, T2 এর চেয়ে বেশি, তাই তো? সো প্রোফাইলটা একটা ফ্ল্যাট হয়ে যাবে, এরকম একটা ফ্ল্যাট হবে, সব জায়গায় একটা ইউনিফর্ম টেম্পারেচার অ্যাচিভ করবে। যেটাই করুক না কেন, আমার মেইন কথা হলো যে এই স্টেডি এই যে এর আগের স্টেটটা যেটা অ্যাচিভ করলো, আমরা আইসোলেট করার পরেও সিস্টেমটা ওই অবস্থায় থাকছে না, এটা চেঞ্জ হচ্ছে। তার মানেই ধরা হচ্ছে যে নাম্বার 2 যেটা ছিল, এটা ইকুইলিব্রিয়াম উইথ ইটস সারাউন্ডিংস, সেটা সে ছিল না। সারাউন্ডিংস এর সাথে সেই ইকুইলিব্রিয়ামে ছিল না, আমি আইসোলেট করলাম ফ্রম দ্য ইনফ্লুয়েন্স, it starts to change. So it is then will be called a steady state, not the equilibrium state. So equilibrium state হইলে পরে সে উইথ টাইম কোনো চেঞ্জ হবে না, এবং এটাকে যদি আমি আইসোলেটও করি কোনো পরিবর্তন হবে না। Okay, so when attain a time invariant system isolated from surroundings, if the system start changing,
তাহলে পরে আগে সিস্টেমটা স্টেডি স্টেট ছিল, if no change occurs it will be an equilibrium state. So that's the difference between steady state and equilibrium state. Okay, classification যদি আমরা দেখি তাহলে পরে কয়েকভাবে ক্লাসিফাই করা যায় ইকুইলিব্রিয়াম স্টেটকে। একটা হতে পারে স্টেবল, আনস্টেবল, মেটাস্টেবল, আরেকটা হতে পারে হোমোজিনিয়াস, হেটেরোজিনিয়াস। স্টেবল, আনস্টেবল, মেটাস্টেবলকে বোঝার জন্য আমরা এই ধরনের একটা যদি গ্রাফ কনসিডার করি, মনে করো পাহাড়ের খাজ আছে, তো একটা খাজ এরকম ছোট্ট একটা খাজ আছে, তার মধ্যে একটা বল আছে, এখানে একটা উঁচা একটা পয়েন্ট পিক আছে, পিকের মধ্যে একটা বল আছে, এবং নিচে একটা ভ্যালি আছে, বিরাট বড় একটা ভ্যালি আছে, সেই ভ্যালির একদম বটমে একটা বল আছে। সো এই তিনটা বলের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, স্টেবল আর ট্রু ইকুইলিব্রিয়াম যেটা, সেটা হলো 1 নম্বর। এটার মানে হলো যে আমি যে ফোর্সটাই অফ এনি ম্যাগনিটিউড দেই না কেন, ফোর্স দেওয়ার পরে সে চেঞ্জ হবে, কিন্তু ফোর্সটা সরিয়ে ফেললেই সে আগের পজিশনে ব্যাক করবে। এনি ইনফাইনিটেসিমাল অ্যাকশন উইল কজ অ্যান ইনফাইনিটেসিমাল বাট রিভার্সিবল চেঞ্জ। Change in direction of action will be reversed in the direction of the change. Withdrawal of the action will the original sentence withdrawal of the action will revert back to the original state of the system. তার মানে এখানে আমি যদি এদিকে ফোর্স দিই, ডান দিকে যদি ফোর্স দেই, বল ডান দিকে মুভ করবে, ফোর্সটা সরালে পরে আবার আগের পজিশনে ব্যাক করবে। বাঁ দিকে দিলে পরে বাঁ দিকে মুভ করবে এবং এটা আগের পজিশনে ব্যাক করবে। So that is called stable equilibrium. তার মানে একটা স্মল ফোর্স দিলে পরে স্মল ফোর্সের রেসপেক্টে সে মুভ করবে, বা দ্যাট মুভমেন্ট ইজ 1 নম্বর রিভার্সিবল, এটা আগের পজিশনে ব্যাক করতে পারে। 2 নম্বর যেটা বলা হচ্ছিল আনস্টেবল অর লেবাইল ইকুইলিব্রিয়াম, যেটা হলো 3 পয়েন্টে যেটা আছে। তার মানে এনি স্মল ফোর্স যদি দেই, ইট উইল কজ এ পার্মানেন্ট চেঞ্জ। আমি ডান দিকে বা দিকে স্মল ফোর্স যেদিকেই দেই না কেন, একটা পার্মানেন্ট চেঞ্জ উইল অকার। বলটা এই পয়েন্ট 3 থেকে সে সরে যাবে এবং সে আগের পজিশনে আর ব্যাক করার কোনো স্কোপ থাকবে না যদি না আমি এর উপরে কোনো এক্সটার্নাল ফোর্স না দিই। সো চেঞ্জ উইল বি পার্মানেন্ট, and for even a small force apply করলে পরেও it will cause a major change. It will, so that's why it is called unstable or labile equilibrium. Interesting point হলো metastable. It's of great significance. Metastable হলো between stable and unstable. তার মানে আমি স্মল ফোর্স যদি দেই তাহলে পরে it will cause a small change, small reversible change, কিন্তু বড় ফোর্স দিলে পরে it will cause a permanent change. ঠিক আছে? তো এখানে আমি একটু বেশি ফোর্স যদি দেই তাহলে পরে আমি এটা হিলটার উপর দিয়ে এখানে বের করে দিতে পারি এবং এখানে চলে আসলে পরে it will be a permanent change. যদি স্মল ফোর্স দিলে এদিকে এসে মুভ করবে, দুই দিকেই মুভ করবে, so it will be a reversible change. So not every infinitesimal action will cause an infinitesimal change. There exists a sufficient small action which produce a finite change. So that is called metastable equilibrium. এবং ম্যাটেরিয়ালস সায়েন্সের মধ্যে এই মেটাস্টেবল ইকুইলিব্রিয়াম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা একটা সুপার কুল লিকুইডের কথা তোমরা শুনেছো, মেটালিক গ্লাসের নাম শুনেছো? মেটালিক গ্লাস নাম শুনো নাই? জি স্যার, শুনেছি স্যার। গ্লাসের প্রপার্টি কি? গ্লাস বলতে পারবা? গ্লাস কি ক্রিস্টালাইন? অ্যামরফাস। অ্যামরফাস। হ্যাঁ স্যার, অ্যামরফাস। অ্যামরফাস। অ্যামরফাস কেন হইলো? তাহলে মেটালিক গ্লাস তাহলে কাকে বলে? মেটাল গ্লাস তার মানে মেটালের মধ্যে সাধারণত ক্রিস্টালাইন ফর্মে থাকে। সো এটার মধ্যে যদি আমি অ্যামরফাস নেচার আনতে পারি, তার মানে এটাকে নন ক্রিস্টালাইন যদি করতে পারি, তখন এটাকে বলে মেটালিক গ্লাস। ওকে, আমরা মাটির সাইড স্টিল দিয়েই আমরা এক্সাম্পলটা দেই। মাটির সাইডের নাম শুনেছো? না স্যার। ফার্স্ট ইয়ারে বই মাটির সাইড ছিল না? আয়রন কার্বন ডায়াগ্রাম পড়ো নাই? না স্যার। ফেজ ট্রান্সফরমেশন কিছুটা পড়ানো হয় নাই? স্যার ফেজ ট্রান্সফরমেশন কিছুটা পড়ানো হয়েছিল স্যার, কিন্তু স্যার মার্টেন সাইডের কথাটা ওখানে বলা হয়নি। বলা হয়নি? ওকে, আচ্ছা। বডি সেন্টার কিউবিক, ফেজ সেন্টার কিউবিক এগুলো তো জানা আছে, তাই না? জি স্যার, এগুলো জানা আছে। ওকে, এগুলো জানা আছে। আয়রনের রুম টেম্পারেচার স্ট্রাকচার যেটা, সেটা হলো বডি সেন্টার কিউবিক। ঠিক আছে? তো তার মানে
এই বডি সেন্টারের মধ্যে যে হোলটা আছে সেই সেন্টারের মধ্যে কার্বনটা থাকে, ঠিক আছে। আয়রন হলো বডি সেন্টার কিউবিক, তার মানে কোনায় কোনায় যে বডি আছে সেই সেন্টারের মধ্যেও কার্বন আয়রন আছে, এবং এই আয়রনের ফাঁকে যে ছোট ছোট হোল আছে সেই হোলের ভিতরে কার্বন থাকে। মানে ছোট ছোট হোল যেগুলো আছে সেই হোলের সাইজ যতটা ছোট কার্বন তার চেয়ে অনেক বড়, ঠিক আছে। সুতরাং কার্বন যদি এর ভিতরে ঢুকানো হয় তাহলে ডিস্টর্টস দ্য স্ট্রাকচার, যার কারণে বডি সেন্টার কিউবিকের মধ্যে খুব কম পরিমাণ কার্বন থাকতে পারে। আমরা যদি দেখি আয়রন কার্বন ডায়াগ্রামের মধ্যে তুমি দেখতে পাবা যে আলফা বলে যে ফেজ আছে, ফেরাইট নাম শুনেছো? ফেরাইট, ফেরাইটের মধ্যে কার্বন থাকতে পারে রুম টেম্পারেচারে অনলি অ্যাবাউট 0.008%, তো ম্যাক্সিমাম থাকতে পারে 723 অ্যাবাউট 0.025 মনে হয়। তার মানে ভেরি স্মল অ্যামাউন্ট অফ কার্বন এর ভিতরে ঢোকানো যেতে পারে, যেহেতু ওই ফাঁকগুলো খুবই ছোট কার্বনের সাইজের তুলনায়। কিন্তু এই স্ট্রাকচারটাকে বডি সেন্টার স্ট্রাকচারটাকে যদি আমি ফেস সেন্টার করতে পারি, ফেস সেন্টারের মধ্যে অনেক যে হোল যেগুলো আছে টোটাল হোলের ভলিউম ছোট, কিন্তু প্রত্যেকটা হোল আরো বড়। হোলগুলা বড় হওয়ার কারণে কার্বন গুলা সাধারণত কোন রকমে ঢুকাইতে পারে, তার মানে ডিস্টরশন যেটা হয় কম হয়, যার কারণে ফেস সেন্টার কিউবিকে কার্বন বেশি ঢুকতে পারে, ম্যাক্সিমাম অ্যারাউন্ড 2%, যেটা যে ফেজটাকে বলে অস্টেনাইট গামা ফেজ, ঠিক আছে। এখন এই গামা ফেজের মধ্যে তুমি 2% কার্বন ঢুকাইলা হাই টেম্পারেচারে, যখন এটাকে স্লোলি কুল করবা, তার মানে খেয়াল করো আমরা ইকুইলিব্রিয়াম যেহেতু কথা বলছি, তাহলে 900 ডিগ্রিতে হাই টেম্পারেচারে ইকুইলিব্রিয়াম ফেজ হলো ফেস সেন্টার কিউবিক, ওই জায়গায় সবসময় তুমি ফেস সেন্টার কিউবিক পাবা। রুম টেম্পারেচারে স্টেবল স্ট্রাকচার হলো বডি সেন্টার কিউবিক, তুমি সবসময় বডি সেন্টার কিউবিক পাবা। সাউন্ড অফ করো কার মাইক খোলা। সুতরাং যখন আমি এই 900 থেকে কুল করা শুরু করব, এফসিসি আস্তে আস্তে বডি সেন্টার হবে, কার্বন গুলো সব বেরিয়ে যাবে। এটা হলো জেনারেল কন্ডিশন। কিন্তু যদি আমি 900 ডিগ্রির স্টিল আয়রনটাকে পানিতে চুবিয়ে দিই, সাডেনলি কুল করি, তাহলে কার্বন গুলো বেরিয়ে যাওয়ার সময় পায় না। বেরিয়ে যাওয়ার সময় না পেলে কি হবে? তখন স্ট্রাকচার বিকাম ডিস্টর্টেড। এটা ফেস সেন্টার কিউবিকও থাকে না, এটা বডি সেন্টার কিউবিকও থাকে না, এটা কিউবিক না হয়ে দুই পাশটা সমান হয়, তার মানে এক্স ওয়াই সমান হয়, কিন্তু জেড অ্যাক্সিস যেটা আছে, জেড অ্যাক্সিসটা ডিস্টর্টেড হয়ে লম্বা হয়ে যায়। তখন এটাকে বলে বডি সেন্টার টেট্রাগোনাল, নট বডি সেন্টার কিউবিক, নট বডি ফেস সেন্টার কিউবিক, বডি সেন্টার টেট্রাগোনাল, এবং ওই স্ট্রাকচারকে বলে মার্টিন সাইট, ঠিক আছে। তার মানে এটা একটা মাঝামাঝি স্ট্রাকচার, এটা একটা ডিস্টর্টেড স্ট্রাকচার, এবং স্ট্রাকচার যত ডিস্টর্ট করবা এই স্ট্রাকচারের স্ট্রেংথ এবং হার্ডনেস তত বেড়ে যায়। এই জন্য আমরা স্টিলকে যদি হার্ড করতে চাই তাহলে আমরা হাই টেম্পারেচারে হিট করি, কার্বন ভিতরে ঢুকাই এবং পানিতে চুবিয়ে দিই। এটাকে মেটাস্টেবল কেন বলে? বিকজ হাই টেম্পারেচারে ফেস সেন্টার কিউবিক স্টেবল, লো টেম্পারেচারে বডি সেন্টার স্টেবল, কিন্তু আমরা বানাইছি একটা উদ্ভট স্ট্রাকচার যেটা মাঝামাঝি, বডি সেন্টার টেট্রাগোনাল। এই বডি সেন্টার টেট্রাগোনালকে তুমি যদি হিট করো কনস্ট্যান্টলি, লম্বা সময় ধরে হিট করো কিন্তু হাই টেম্পারেচারে, তাহলে কার্বন গুলো আস্তে আস্তে বেরিয়ে যাওয়ার সুযোগ পাবে, এবং এই বডি সেন্টার টেট্রাগোনাল মার্টেসাইট আবার এফসিসি হয়ে যাবে। That's why it's called metastable structure. Metastable মানে stable but not highly, not really stable, between stable and unstable. কিন্তু you can see it. তুমি যদি এটাকে ধরে রাখো 1000 বছর ধরে এটা এভাবেই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। এই 2 ফর এক্সাম্পল, 2 এর মধ্যে যদি একটা বল রাখো, কোনো ফোর্স যদি অ্যাপ্লাই না করো, 2 এ সারা জীবন থাকবে। কিন্তু বেশি ফোর্স যদি দাও, যেমন মার্টিন সাইটে আমি যদি হিট করি, লম্বা সময় ধরে রাখি, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। সো এখানেও সেই একই জিনিস প্রযোজ্য। সো concept of metastable in material science is very important. Finally, আরেক ধরনের স্টেবিলিটি আছে, ইকুইলিব্রিয়াম আছে, যেটা তোমরা ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারো, হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম এবং হেটেরোজিনিয়াস ইকুইলিব্রিয়াম। তার মানে যদি ডিফারেন্ট ফেজ থাকে, একটা মধ্যে সলিড লিকুইড আছে, একটা মধ্যে সলিড গ্যাস আছে, একটা মধ্যে শুধু লিকুইড আছে। হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম মানে হলো যেখানে সব ফেজ একটা ফেজ। হেটেরোজিনিয়াস ইকুইলিব্রিয়াম মানে হলো যেখানে অনেকগুলো ফেজ একসাথে থাকে। কম্পোজিশন ওয়াইজও বলতে পারি, যদি একটা ম্যাটেরিয়াল থাকে তাহলে এটা হোমোজিনিয়াস হতে পারে, বিভিন্ন ম্যাটেরিয়াল হলে পরে হেটেরোজিনিয়াস হতে পারে।
Okay, so this is about equilibria. Now let us discuss about the general condition for equilibrium. Okay, general condition for equilibrium কাকে বলে? আমরা বলছি যে ইকুইলিব্রিয়ামে যেতে গেলে যে শর্ত মানতে হবে সেটাকে বলে জেনারেল কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম। স্যার যে কোনো অ্যালয় কি হেটেরোজেনাস? এটা ফেজ দেখে বলতে হবে, not necessarily alloy heterogeneous. Stainless steel is not heterogeneous, steel is not heterogeneous. স্টিলের কে তুমি যদি মার্টেসাইড করো, তুমি heterogeneous sensible, sorry আমি মেটাস্টেবলের কথা বলছি। Of course all are heterogeneous because স্টিলের মধ্যে ডিফারেন্ট ফেজ থাকে, যদিও সলিড ফেজ, তার মধ্যে ফেরাইট আছে, পারলাইট আছে, এক্সেট্রা এক্সেট্রা। তো সলিডের মধ্যেও নানাবিধ ফেজ থাকতে পারে, সো ইট কুড বি হেটেরোজেনিয়াস। একটা ফেজ যদি থাকে তাহলে হোমোজেনিয়াস। যেমন শুধু কপার আছে, আলফা কপার ফর এক্সাম্পল, তাহলে ইট ইজ এ হোমোজেনিয়াস ফেজ। আইস একটা ফেজ, হোমোজেনিয়াস ফেজ। তো জেনারেল কন্ডিশন অ্যাচিভ করতে গেলে পরে আমাদের একটা বেসিক প্রিন্সিপাল ধরে ফলো করতে হবে। প্রিন্সিপাল ফলো করতে হবে। আমরা এই তোমাদের কার মাইক অন আছে, অফ করো না। বলেছি স্যার, শুনতে পাচ্ছেন আপনি? স্যার ওকে মিউট করতে পারবেন? আচ্ছা, মাত্র করছি স্যার। মিউট করতে গেলে তো এটা আবার ওকে। তাহলে এখন আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হলো when two system coming from, একটু বোঝার চেষ্টা করো কারণ এটা একটু বোঝার ব্যাপার আছে। When two systems coming from two different initial conditions following two different processes but attain same equilibrium state, what will be the internal conditions of these two systems? Example দিয়ে বোঝাই। মনে করো একটা সিস্টেম স্টেট এ তে আছে আর একটা সিস্টেম স্টেট বি তে আছে, ঠিক আছে? এরা ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করবে, একই ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করবে, এবং প্রথমটা মনে করো আইসোথার্মাল প্রসেসে গেল, দ্বিতীয়টা গেল আইসোবারিক প্রসেসে। তো দুইটা ডিফারেন্ট প্রসেস ফলো করে গেল, কিন্তু সেম ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করলো, সেম ইকুইলিব্রিয়াম স্টেট, লেটস সে সি, স্টেট সি। সো এও সিতে গেল, বিও সিতে গেল, বাট ফলোইং টু ডিফারেন্ট পাথ। এখন এই দুইটা সিস্টেমের সিতে আসার পরে প্রপার্টি কি সেম হবে নাকি ডিফারেন্ট হবে? সেম হওয়ার কথা তো। কেন? স্যার পাথ ইন্ডিপেন্ডেন্ট। বিকজ স্টেটের একটা প্রপার্টি দুইটা ভ্যালু থাকতে পারে না। যে কোনো স্টেট এ বি সি যাই বলো না কেন, প্রতিটা স্টেটে টেম্পারেচার একটাই হবে, টেম্পারেচার 30 ডিগ্রি থাকবে। এ ডিফারেন্ট পাথ ফলো করে সিতে গেল, তার টেম্পারেচার 30 ডিগ্রি যদি হয়, বি আরেকটা পাথ ফলো করেও যদি সিতে যায় তাহলেও তার টেম্পারেচার 30 ডিগ্রি হবে, ঠিক আছে? সো স্টেটের আমরা ডেফিনেশন সেই জন্য বলেছিলাম, স্টেটকে এবং প্রপার্টিকেও আমরা একইভাবে ডিফাইন করছি। নো প্রপার্টি হ্যাজ টু ভ্যালু অ্যাট এ পার্টিকুলার স্টেট। একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট একটা প্রপার্টির দুইটা ভ্যালু কখনো হতে পারে না। টেম্পারেচার ভ্যালু এই দিস মোমেন্টে, এই দিস প্লেসে দুইটা হতে পারে না কখনো। সুতরাং যেহেতু দুইটা সিস্টেমই ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করেছে, সেম ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করেছে, যে রাস্তা ফলো করে যাক না কেন, ডাজন্ট ম্যাটার, they will have the same property, ঠিক আছে? So this is the thermodynamic formula, this is the basic understanding আমরা ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করার জন্য বলবো। ওকে, সো এক্স্যাক্টলি দ্য সেম হবে, and approach of the system towards equilibrium is immaterial. তার মানে আইসোথার্মাল পাথ ফলো করে গেল নাকি অ্যাডিয়াবেটিক পাথ ফলো করে গেল, ডাজন্ট ম্যাটার। সিস্টেম যদি একটা ইকুইলিব্রিয়াম স্টেট অ্যাটেন্ড করে তাহলে পরে যে রাস্তাতে ফলো করো কিছু যায় আসে না, ফাইনাল প্রপার্টি উইল বি অলওয়েজ দ্য সেম, ঠিক আছে? So all system attaining the same final equilibrium state using different process, open, isolated, adiabatic, isothermal, ja hok na keno, will have the same internal conditions. So that is vitally important. Keno vitally important? Because আমরা এই যে এতগুলো আমরা প্রসেস জানি, ওপেন, আইসোলেটেড, adiabatic, isothermal, etc. যত প্রসেস জানি, তার মধ্যে একটা প্রসেস আমাদের খুব পছন্দের প্রসেস, which is called isolated. কেন পছন্দের প্রসেস? আইসোলেটেড সিস্টেমটার স্পেশালিটি কি বলতে পারবা? আইসোলেটেড সিস্টেম কাকে বলে? স্যার ম্যাস আর এনার্জি ট্রান্সফার করতে পারে না, ঠিক আছে? জি স্যার। আইসোলেটেড সিস্টেমের মধ্যে মাসও যেতে পারে না, এনার্জিও যেতে পারে না, এটার মধ্যে
কোনো কিছু ট্রান্সফার তাহলে হয় না, মাসও ট্রান্সফার হচ্ছে না, এনার্জিও ট্রান্সফার হচ্ছে না। তার মানে এনার্জি বলতে তাহলে ওয়ার্কের আদান প্রদান হবে না, হিটের আদান প্রদান হবে না। তার মানে এটার ক্যালকুলেশন করা ভেরি ইজি তাহলে। এবং ফর এক্সাম্পল এন্ট্রপি ধরো, let us determine the entropy of the system during this transfer, during this change. আমরা জানি এন্ট্রপি দুইটা পার্ট আছে, একটা হলো এন্ট্রপি ট্রান্সফার আর একটা হলো এন্ট্রপি প্রোডাকশন, তাই না? এবং ট্রান্সফার মানে কি, সারাউন্ডিংস থেকে আসা যাওয়া কি কোনটা হচ্ছে। এখন আমরা যদি আইসোলেটেড করে দিই সিস্টেমটাকে, তাহলে সারাউন্ডিং থেকে আসা যাওয়া কিছুই হবে না। সো এন্ট্রপি ট্রান্সফার উইল বি ইকুয়াল টু 0। তাহলে এন্ট্রপি চেঞ্জটা তাহলে কি হবে, অনলি বিকজ অফ এন্ট্রপি প্রোডাকশন হবে। এবং সেকেন্ড ল বলে for any process entropy production will be always positive. তার মানে there will be always entropy increase because of the second law. Second law আমাদের এনশিওর করছে যে প্রসেসে ক্যারিড আউট হোক না কেন, এটা ক্যারিড আউট হলে পরেই এন্ট্রপি বাড়বে, ঠিক আছে? For any spontaneous process entropy change will be positive, কারণ এন্ট্রপি is produced inside the system. যেহেতু ট্রান্সফার হচ্ছে না, কেবলমাত্র প্রোডাকশনটাই হচ্ছে, তার মানে আইসোলেটেড সিস্টেমের মধ্যে এন্ট্রপি শুধু বাড়তে থাকবে। এখন এটা যদি হয় তাহলে পরে এখন ইকুইলিব্রিয়ামের কথা চিন্তা করো। আমরা ইকুইলিব্রিয়াম চেঞ্জ, ইকুইলিব্রিয়াম স্টেট কি বলছি? ইকুইলিব্রিয়াম স্টেটটা হলো ফাইনাল ডেস্টিনেশন। একটা স্টেট এতে আছে, দিস ইজ দ্য ফাইনাল স্টেট, সুতরাং এখান থেকে এই পর্যন্ত সে ম্যাক্সিমাম চেঞ্জ হবে। এবং প্রতিটা চেঞ্জে এই রাস্তার মধ্যে এন্ট্রপি বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। এবং যখন এখানে এসে সে থেমে গেল, তেমন এন্ট্রপি সবচেয়ে বেশি চেঞ্জ হয়েছে। বিকজ ইকুইলিব্রিয়াম স্টেট ইজ দ্য আলটিমেট ডেস্টিনেশন, ইকুইলিব্রিয়াম স্টেট আসার পরে আর কোনো চেঞ্জ হয় না। সুতরাং যা চেঞ্জ হওয়ার হয়ে গেছে এবং প্রতিটা চেঞ্জের জন্য এন্ট্রপি বাড়তেই আছে। সুতরাং যখন সে এন্ট্রপি ইকুইলিব্রিয়াম স্টেট অ্যাচিভ করবে, ইট উইল হ্যাভ এ ম্যাক্সিমাম এন্ট্রপি। সো দিস ইজ কল্ড ক্রাইটেরিয়া ফর ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? ক্রাইটেরিয়া মানে আমরা একটা কন্ডিশন, যে কন্ডিশন ধরে আমরা কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম বের করব, ঠিক আছে? সো এইটা হলো আমাদের ইনিশিয়াল কন্ডিশন, যেটা ধরে আমরা ওয়ার্ক শুরু করব। দিস ইজ কল্ড ক্রাইটেরিয়া ফর ইকুইলিব্রিয়াম। ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন হলো সিঙ্গেল, ক্রাইটেরিয়া হলো প্লুরাল, ঠিক আছে? তাহলে এটা যে সিঙ্গেল যেহেতু, সেজন্য ক্রাইটেরিয়ন ফর ইকুইলিব্রিয়াম। এটা কি জিনিসটা কি দাঁড়ালো তাহলে? ফর অ্যান আইসোলেটেড সিস্টেম the equilibrium state corresponds to the state with the maximum entropy. তার মানে equilibrium state has the maximum entropy যদি সিস্টেমটা আইসোলেটেড হয়। আইসোলেটেড না হলে কিন্তু হবে না, কারণ যদি আইসোলেট না ওপেন হয় ফর এক্সাম্পল, তাহলে এন্ট্রপি ট্রান্সফার হবে। এবং যদি এন্ট্রপি বেশি চলে যায়, তাহলে প্রোডাকশন যদি 5 হয়, এন্ট্রপি যদি 10 চলে যায়, এন্ট্রপি চেঞ্জ উইল বি মাইনাস। আগে যা 5 থাকলে পরে এখন হয়ে যাবে 0, ঠিক আছে? সো এন্ট্রপি চেঞ্জ উইল নট বি ম্যাক্সিমাম। সেইজন্য for isolated system only equilibrium state has the maximum entropy. এইটা হলো আমাদের criteria for equilibrium. Okay, now this criteria is called extremum principle. Extremum principle, extreme মানে কি? maximum. So এখানে যেহেতু entropy কে maximize করা হয়েছে, যার জন্য এটাকে criteria for equilibrium বলে অথবা extremum principle বলে। এবং it applies to isolated system only. ওকে, এখন দুইটা কোশ্চেন। এই যে আমরা একটা কন্ডিশন ক্রাইটেরিয়া সেট করলাম, ক্যান দিস ক্রাইটেরিয়া ফর ইকুইলিব্রিয়াম which applies only for isolated system be the general criteria for equilibrium? Can it be applied to any kind of system undergoing even the most complex kind of process to determine the condition of equilibrium? আমার কোশ্চেনটা হলো যে একটা সিস্টেম সবসময় যে আইসোলেটেড সিস্টেম ফলো করে, নট নেসেসারিলি। আমরা আইসোথর্মাল প্রসেসের কথা বলেছি, আইসোবারিক প্রসেসের কথা বলেছি, আরো অ্যাডিয়াবেটিক প্রসেসের কথা বলেছি, ওপেন সিস্টেমও হতে পারে। সো নানাবিধ সিস্টেম, নানাবিধ প্রসেস একটা সিস্টেম ক্যারিড আউট করে। সুতরাং আমরা যে আইসোলেটেড সিস্টেমের জন্য যে ক্রাইটেরিয়াটা সেট করলাম, এই ক্রাইটেরিয়াটা কি জেনারেল ক্রাইটেরিয়া? এটা সব সিস্টেমের বেলায় কি অ্যাপ্লাই করা যাবে? ঠিক আছে? Can we generalize this statement to the system that are not isolated from their surroundings? এটা একটা। আরেকটা হলো, can there be another state other than equilibrium state that has higher entropy? তো দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো, আমরা এই যে ক্রাইটেরিয়া সেট করলাম, এই ক্রাইটেরিয়াটা আমরা দেখতে পাচ্ছি এটা অনলি অ্যাপ্লাই ফর আইসোলেটেড সিস্টেম, কিন্তু সিস্টেম
রিয়ারলি আইসোলেটেড প্রসেস ফলো করে, যারা আরো অন্যান্য প্রসেস আছে, কমপ্লেক্স প্রসেস, কিছু দূর অ্যাডিয়াবেটিক, কিছু দূর আইসোথার্মাল, সেগুলোও হতে পারে। তো এই যে কমপ্লেক্স প্রসেস বা আদার প্রসেস ফলো করছে একটা সিস্টেম, সেই সিস্টেমের বেলাও কি ইকুইলিব্রিয়াম মেইনটেইন করার জন্য আমরা সেই এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারবো, এই ক্রাইটেরিয়াটা অ্যাপ্লাই করতে পারবো? সোজা ভাষায় এটা কি জেনারেল ক্রাইটেরিয়া হিসেবে ট্রিট করতে পারবো? এবং 2 নম্বর কথা হলো, এই ক্রাইটেরিয়ার মধ্যে আমরা যেটা বলেছি যে equilibrium state has the maximum entropy. Is there any other state সিস্টেমটা যে ওই জায়গায় গেলে পরে তার এনট্রপি ম্যাক্সিমাম হবে, ইকুইলিব্রিয়াম গেলে না? ঠিক আছে, সো লেটস টক উইথ দ্যাট ওয়ান। আমরা ইকুইলিব্রিয়ামের ডেফিনেশনে বলেছিলাম যে once system attains equilibrium it will not change, এর কোনো চেঞ্জ হবে না। Isolated it from the rest of the world, দেখতে পাবো যে ভ্যালু যেগুলো আছে সেগুলো সেম। ঠিক আছে, সো টেম্পারেচার আর যে একটা পাস ফলো করে ইকুইলিব্রিয়াম মেইনটেইন করলো, টেম্পারেচার 20 ডিগ্রি হলো, আইসোলেট দা সিস্টেম, টেম্পারেচার 20 ডিগ্রি থেকে যাবে, টেম্পারেচারে কোনো চেঞ্জ হবে না। তাই যদি হয় তাহলে কোন রাস্তা ফলো করে আসলো না আসলো সেটা আমার কি যায় আসে? বুঝতে পারছো? আমি যদি শুধুমাত্র ইকুইলিব্রিয়াম স্টেট নিয়ে কনসার্ন হই, আমি যদি শুধুমাত্র দেখি যে ইকুইলিব্রিয়াম স্টেটের টেম্পারেচারটা কত, এবং আমি জানি ইকুইলিব্রিয়াম স্টেট অ্যাচিভ করলে পরে আর কোনো তার চেঞ্জ হয় না, সুতরাং যে রাস্তা ফলো করেই আসুক না কেন, ইকুইলিব্রিয়াম স্টেট অ্যাচিভ করেছে, প্রপার্টিজ উইল বি দ্য সেম, সুতরাং ইট ডাজন্ট ম্যাটার কোন রাস্তা ফলো করে আসলো। ঠিক আছে, তো যদিও আমি এই আইসোলেটেড সিস্টেম ফলো, এই ক্রাইটেরিয়া ফলো করছি অনলি ফর আইসোলেটেড সিস্টেম, কিন্তু রেজাল্ট যেটা পাবো, রেজাল্ট মানে কি, কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম, এই কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম যেগুলো পাবো সেইগুলা সব সময়ই অ্যাপ্লাই করা যাবে, সব সিস্টেমের বেলায় অ্যাপ্লাই করা যাবে, সব প্রসেসের বেলায় অ্যাপ্লাই করা যাবে, কারণ ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করলে পরে আর সিস্টেমে কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, সো আমাদের এই ফার্স্ট কোশ্চেন যেটা ক্যান উই জেনারেলাইজ দ্য স্টেটমেন্ট, সেটা আমরা প্রমাণ করলাম যে ইয়েস উই ক্যান জেনারেলাইজ দ্য স্টেটমেন্ট বিকজ ইকুইলিব্রিয়াম স্টেট অ্যাচিভ করার পরে সিস্টেমের কোনো চেঞ্জ হয় না, সুতরাং সিস্টেম ইকুইলিব্রিয়ামে কোন পথে আসলো সেটা আমার আদৌ কোনো ম্যাটার না। এটা কি কোনো ম্যাথমেটিক্যাল মানে প্রুফ আছে যে মানে এই কোনটা এটা? না স্যার, যে স্টেটমেন্ট আমরা মাত্র বললাম যে হ্যাঁ ইটস লাইক জেনারেল ফর এভরি কন্ডিশন, মানে এটা কি কোনো ম্যাথমেটিক্যাল প্রুফ আছে যে ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার যে আসলে কোন টাইপ দিয়ে? ম্যাথমেটিক্যাল প্রুফটা হলো ইট লাইজ অন দ্য অ্যাজাম্পশনস অফ দ্য স্টেট ফাংশন। স্টেট ফাংশনের ডেফিনেশনের মধ্যে আছে, প্রপার্টি ডেফিনেশনের মধ্যে আছে, একটু আগে যেটা বললাম, প্রপার্টি মানে হলো একটা পার্টিকুলার প্রপার্টি দুইটা ভ্যালু কখনো থাকবে না, ইকুইলিব্রিয়াম স্টেটে অ্যাচিভ করলে পরে সিস্টেমে কোনো চেঞ্জ হবে না, সুতরাং টেম্পারেচারই থাকবে, তা 30ই থাকবে সবসময়। সুতরাং আমি যদি এটাকে আইসোলেট করি, যেহেতু কোনো চেঞ্জ হচ্ছে না, আমি তো জানতে চাই টেম্পারেচার কত হবে, দ্যাটস দ্য কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম। সিস্টেমটা ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করবে যদি টেম্পারেচার 20 ডিগ্রি হয়, দ্যাট ইজ দ্য কন্ডিশন। কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম যেটা বলছে, আমরা কয়েকটা ইকুয়েশন ডিরাইভ করব, দ্যাট ইজ ওয়ান ইকুয়েশন, টেম্পারেচার ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি। সো সিস্টেম যদি টেম্পারেচার 20 ডিগ্রি অ্যাচিভ করে, সেটাই হলো ইকুইলিব্রিয়াম স্টেট। এখন এই 20 ডিগ্রি কিভাবে অ্যাচিভ করলো সেটা আমার জানার কথা না, টেম্পারেচার 20 যদি অ্যাচিভ করে, দ্যাটস দ্য ইকুইলিব্রিয়াম স্টেট। মানে স্টেট ফাংশনের ডেফিনিশন থেকে জিনিসটা ডিরাইভ করতে হবে। এক্স্যাক্টলি স্টেট ফাংশনের ডেফিনিশন থেকে, ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট থেকে আমরা এই প্রিন্সিপালটা ডিরাইভ করছি। সেকেন্ডটা নিয়ে একটু চিন্তা ভাবনা আছে যে আর কোন স্টেট আছে কিনা যার এনট্রপি বেশি থাকতে পারে। আমরা জাস্ট একটা গ্রাফিক্যালি একটা রিপ্রেজেন্ট করতে পারি। লেটস সে দিস ইজ দ্য এনট্রপি স্কেল। হ্যাঁ, এটা এদিকে যত যাব তত এনট্রপি বাড়তে থাকবে। সিস্টেম ইনিশিয়ালি স্টেট এ তে ছিল, মনে করো তার এনট্রপি 5 ইউনিট, এনট্রপি 5 জুলস পার মোল কে। ঠিক আছে, সো এই 5 ইউনিট অফ এনট্রপি তার ছিল সিস্টেমের কারেন্ট স্টেট, এবং কারেন্ট স্টেট ওয়াজ নট দ্য ইকুইলিব্রিয়াম স্টেট। সো সিস্টেম চেঞ্জ হচ্ছে, যে রাস্তা ফলো করে জানো ডাজন্ট ম্যাটার। আমরা একটু আগে বললাম রাস্তা ডাজন্ট ম্যাটার, কারেন্ট স্টেট সে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে সেই ইকুইলিব্রিয়াম স্টেটে গেল। ওকে, লেটস সে দ্যাটস দ্য ইকুইলিব্রিয়াম স্টেট। সো এবং যেহেতু এনট্রপি যেহেতু এদিকে পজিটিভ, সুতরাং সেই দিকে যাচ্ছে, এনট্রপি বাড়তেছে। সো 5 থেকে বেড়ে 10 হলো, টোটাল এনট্রপি চেঞ্জ হলো +5 এন্ড ইকুইলিব্রিয়াম স্টেট হ্যাজ 10। এবং এই রাস্তার মাঝখানে যে জায়গায় আমি থামি না কেন 10 এর চেয়ে ছোট হবে। সো এনট্রপি ইকুইলিব্রিয়াম স্টেটের এনট্রপি সবচেয়ে বেশি। ওকে,
তো আমরা এখন বলতেছি বাই আর্গুমেন্ট ফর আর্গুমেন্ট যে এর পরেও সিস্টেমটা যদি মুভ করে along this path একটা পাওয়া যাবে স্টেট যেখানে সিস্টেমের এনট্রপি আরো বেশি, লেটস সে স্টেট বি। সো স্টেট বি তে যদি সিস্টেমটা যায়, ইকুইলিব্রিয়াম স্টেট অ্যাচিভ করার পরেও যদি সিস্টেম স্টেট বি তে যায়, তাহলে এনট্রপি আরো বেড়ে যাবে, লেটস সে এটা 15 হয়ে যাবে। সো এনট্রপি ওয়াইজ ওকে দিস ইজ লজিক্যাল। আরেকটা পয়েন্ট পাচ্ছি 15। কিন্তু ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট যেটা বলে ইকুইলিব্রিয়াম স্টেট ইজ দ্য ফাইনাল স্টেট, ইকুইলিব্রিয়াম স্টেট অ্যাচিভ করার পরে সিস্টেমের আর কোনো চেঞ্জ হবে না। সুতরাং যদি সিস্টেমটা আরেকটা স্টেটও যায়ও, ইট উইল রিভার্ট ব্যাক টু দ্য ইকুইলিব্রিয়াম স্টেট, সে তার ইকুইলিব্রিয়াম স্টেটে ফেরত আসবে। ঠিক আছে, সুতরাং যদি সে এখান থেকে এখানে যায় তাহলে এনট্রপি আরো বাড়তে থাকবে আস্তে আস্তে। তো এটা 15 না হয়ে মনে করো এখানে 25-20 হয়ে গেল। সোজা ভাষায় ইকুইলিব্রিয়াম স্টেটের পরে আর কোনো স্টেট নাই সিস্টেম যেখানে যেতে পারে, বিকজ দ্যাটস দ্য ফাইনাল ডেস্টিনেশন। এখানে গেলে পরে সিস্টেমের আওয়ার্স ফর চেঞ্জ ডিমিনিশেস টু 0, ঠিক আছে, আর কোনো চেঞ্জ হয় না। সুতরাং আমাদের কনক্লুশন যেটা দাঁড়াচ্ছে যে there is no other state beyond equilibrium state at which the system can have more entropy, so equilibrium state has the maximum entropy. তো আমাদের থার্মোডাইনামিক ফর্মুলেশন হয়ে গেল। আমরা তাহলে একটা ক্রাইটেরিয়া সিলেক্ট করব। সেই ক্রাইটেরিয়া হলো এন্ট্রপি হ্যাজ ইকুইলিব্রিয়াম স্টেট হ্যাজ দ্য ম্যাক্সিমাম এন্ট্রপি যদি সিস্টেমটা আইসোলেটেড থাকে। এবং এই আইসোলেটেডটা নিলে পরে আমাদের সুবিধা হয় ক্যালকুলেশনের জন্য, যেহেতু এর মধ্যে কোনো ট্রান্সফার বলে এনার্জির কোনো লস হবে না, মাসের কোনো লস হবে না। সো এগুলো আমরা পুরো নেগলেক্ট করতে পারি, আমরা শুধু এন্ট্রপি পজিটিভ সেটাই চিন্তা করতে পারি। ঠিক আছে, ওকে। সো ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন যেটা দাঁড়াচ্ছে, তাহলে আমরা যে ফাংশনটা বলেছি ইট ইজ এ ম্যাক্সিমাম প্রিন্সিপাল, আমরা এন্ট্রপিকে ম্যাক্সিমাইজ করব। সো গিভেন এ ফাংশন ইজ তার সেভারাল ভেরিয়েবল থাকতে পারে and find the value of the set of variables that corresponds to the extreme value here is a maximum function. So বিভিন্ন ভ্যারিয়েবলের রেসপেক্টে আমরা এন্ট্রপিকে ম্যাক্সিমাইজ করব। দ্যাটস দ্য ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন। ঠিক আছে, সো দিস এক্সট্রিম প্রিন্সিপল ইজ অলসো ইমপ্লাইজ দ্যাট দেয়ার এক্সিস্ট সাম প্যারামিটারস হুইচ আর নট ইন্ডিপেন্ডেন্ট। ওখানে একটা সমস্যা আছে, আমাদের নানাবিধ ভ্যারিয়েবল আছে, টেম্পারেচার, প্রেসার, ভলিউম, এক্সেট্রা এক্সেট্রা। আমরা জানি একটা সিস্টেমের অনেক প্রপার্টি থাকতে পারে এবং এই সব প্রপার্টি এন্ট্রপিকে ইনফ্লুয়েন্স করতে পারে। ঠিক আছে, এবং এই প্রপার্টি গুলোর মধ্যে কিছু ভ্যারিয়েবল আছে ইন্ডিপেন্ডেন্ট, কিছু ভ্যারিয়েবল আছে ডিপেন্ডেন্ট। সুতরাং আমরা এখানে যে একটা সিস্টেমকে ম্যাক্সিমাইজ করছি, সেই ম্যাক্সিমাইজ প্রসেসটাকে বলে যে এক্সট্রিমাম যেটা আমরা সলভ করছি, ইট ইজ কল কনস্ট্রেইন ম্যাক্সিমাম। ম্যাথমেটিক্স এর এটা নাম শুনেছো? কোন এটা কোথায় থাকে? ডিফারেনশিয়াল ইকুয়েশনে থাকে নাকি ক্যালকুলাসে? কোথায়? ইন্টিগ্রাল ক্যালকুলাসে ম্যাক্সিমা একটা ফাংশনকে ম্যাক্সিমাইজ করা, এটা কোথায় পড়েছো? ক্যালকুলাস, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। ওকে, তাহলে এখানে কি কনস্ট্যান্ট ম্যাক্সিমাম শব্দটা পেয়েছো? কনস্ট্যান্ট ম্যাক্সিমাম শুনিনি স্যার, জাস্ট ম্যাক্সিমাম। আচ্ছা দাঁড়াও একটু, যদি আমি এখানে পেন 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 লেজার পয়েন্টার না পেন, পেন জাস্ট মনে করো জেড বলে একটা ফাংশন আছে, এটা যে এক্স হোক আর যাই হোক, ফাংশনটা দেখতে যদি এরকম হয় তাহলে এটা হলো তার ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, সো এক্স এর একটা পার্টিকুলার ভ্যালু, সেটা যদি এক্স ম্যাক্স ধরি, এক্স ম্যাক্সিমাম ভ্যালু, তার জন্য একটা জেড ম্যাক্স পাবো। বুঝা যাচ্ছে? এটা হলো জাস্ট আনকনস্ট্যান্ট ম্যাক্সিমাম, তার মানে কোনো রেস্ট্রিকশন নেই। জেড এর ফাংশনের এক্স এর রেসপেক্টে জেড যেখানে ম্যাক্সিমাম সেটাকে ম্যাক্সিমাইজ করা। এবং এটা ম্যাক্সিমাইজ করলে আমরা কিভাবে ম্যাক্সিমাইজ করি? ডিফারেন্সিয়েশন 0 হয়, ডিফারেন্সিয়েশন 0 হয়, তার মানে dz would be equal to 0 with respect to x, তাই তো? x এর রেসপেক্টে dz বের করব এবং এটাকে 0 বসাবো, তাহলে পরে x এর যে ভ্যালু আসবে সেটা হলো x max, এবং এই x max টা z এর ইকুয়েশনে বসালে পরে আমরা পাবো z max। সো দ্যাটস দ্য ম্যাথমেটিক্স এর নিয়ম, তাই তো? এখন
কনস্ট্রেইন ম্যাক্সিমাম বলতেছে যে এই যে জেড এর যে ফাংশনটা আছে সেইটাকে আরেকটা ফাংশনের রেসপেক্টে ম্যাক্সিমাইজ করতে হবে, এবং সেটা মনে করো যে y ইজ ইকুয়াল টু 5x প্লাস 3। তো আরেকটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনের রেসপেক্টে z কে ম্যাক্সিমাইজ করো। তার মানে মনে করো এই y ইজ ইকুয়াল টু 5x প্লাস 3, তার ইকুয়েশনটা দেখতে এরকম, স্ট্রেট লাইন যেহেতু এরকম একটা ইকুয়েশন। এখন যদি আমি z কে ম্যাক্সিমাইজ করি তাহলে z ম্যাক্সিমাম কোন পয়েন্টে পাওয়া যাবে বলতে পারবা? স্যার যেখানে স্যার হচ্ছে যে এই সরলরেখাটা স্যার রাইট সাইডে যেখানে ইন্টারসেক্ট করবে এই পয়েন্টটা জি স্যার। ওকে, সো এইটা তার মানে যেটা দাঁড়ালো যে আনকনস্ট্যান্ট এবং কনস্ট্যান্ট ম্যাক্সিমাম এখন তফাৎটা বোঝা যাচ্ছে। জেড যদি আর কোনো ফাংশনের সাথে ইন্ডিপেন্ডেন্ট হয়, জেড এর যে ভ্যারিয়েবল যেগুলো আছে, এখানে শুধু একটাই এক্স এর কথা দেখানো হয়েছে, অল ভ্যারিয়েবলস আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যদি হয়, তাহলে পরে যে জেড এর ফাংশনটা আমরা জেড এর ম্যাক্সিমাম ভ্যালু পাবো সেটাকে বলে আনকনস্ট্রেইনড ম্যাক্সিমাম। কিন্তু যদি জেড কিছু ফাংশনের উপরে মনে করো এক্স এবং ওয়াই এর উপরে ডিপেন্ডেন্ট, কিন্তু এক্স এবং ওয়াই এর মধ্যে একটা রিলেশন আছে, সো এখানে আমরা যেটা বলছি the parameter which are not dependent, z is a function of x and y, কিন্তু y x এর উপর ডিপেন্ডেন্ট। সো এখানে একটা x একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, y একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অন x। সুতরাং আমাকে z কে ম্যাক্সিমাইজ করতে হবে এই ইকুয়েশনটাকে ফুলফিল করে। সেই জন্য এই z এর যে ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু যেটা পাবো সেটাকে বলে কনস্ট্রেইনড ম্যাক্সিমাম। বোঝা গেছে তফাৎটা? জি স্যার, বুঝছি স্যার। ওকে, সো আমাদের এখানে এনট্রপিকে যে ম্যাক্সিমাইজ করব সেটাও একটা কনস্ট্যান্ট ম্যাক্সিমাম, ঠিক আছে? কারণ এখানে অনেক ভ্যারিয়েবল আছে, তার মধ্যে কিছু আছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কিছু আছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওকে, আমরা ম্যাথমেটিক্সে যেভাবে প্রসেস ফলো করি এক্স্যাক্টলি সেই প্রসেসটা এখানে ফলো করব। জেনারেল স্ট্র্যাটেজি ফর ফাইন্ডিং এ কনস্ট্যান্ট ম্যাক্সিমাম অফ এনট্রপি, রাইট এ ডিফারেনশিয়াল এক্সপ্রেশন ফর চেঞ্জ ইন এনট্রপি। আমরা z এর dx dz এর ইকুয়েশন লাগছিল, এখানে আমরা এনট্রপির ds একটা ইকুয়েশন বানাবো। রাইট ডিফারেনশিয়াল এক্সপ্রেশন ফর দ্য কনস্ট্রেইন। ওকে, এখন একটু নিয়মটা একটু আগে ম্যাথমেটিক্সের মধ্যে আরেকটু নিয়মটা বুঝে নেই। এই যে যদি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে তাহলে আমরা সাধারণত ম্যাক্সিমাইজ কিভাবে করব? মনে করো z এর ইকুয়েশন আছে dz is equal to 5y, এখানে লিখি বোঝার সুবিধাতে। লেটস সে dz এর যে ইকুয়েশন আছে dz is equal to 5y dy plus 3x dx, ঠিক আছে? সো এটাকে এখন ম্যাক্সিমাইজ করতে হবে, কিন্তু এখানে y is equal to, আমরা একটু আগে বলেছিলাম, কি বলেছিলাম মনে নাই, লেটস সে 5x plus 3। এখন আমরা dz কে ম্যাক্সিমাইজ কিভাবে করব? বলো দেখি। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। হ্যাঁ, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে স্যার বের করবে স্যার উপায়। আমরা প্রথমে যেটা করব সেটা হলো এখান থেকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে সরিয়ে ফেলবো, ঠিক আছে? সুতরাং যেটা কি করব, এই y এর জায়গায় এই ইকুয়েশনটা বসাবো, x এ নিয়ে যাব, আর এটাকে আমরা জানি dy is equal to 5dx, তাই তো? তো এই dy এর জায়গায় 5dx বসাবো, তাহলে dz টা dx এর রেসপেক্টে একটা ইকুয়েশন হবে, একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে। তখন আমি dz বাই dx বের করব, ঠিক আছে? সো তাহলে পরে এই ধরনের ম্যাক্সিমাইজ করতে গেলে পরে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলগুলোকে সরিয়ে ফেলতে হয় বাই দ্য গিভেন ইকুয়েশন। এখানেও আমরা সেটা করব। এখানে আমরা যেটা করব যে ডিফারেনশিয়াল এক্সপ্রেশন গুলা, কনস্ট্যান্টের ডিফারেনশিয়াল এক্সপ্রেশন যেটা আছে, যতগুলো কনস্ট্যান্ট থাকে y x আর কি যদি কিছু থাকে সেগুলোর ডিফারেনশিয়াল এক্সপ্রেশন বের করব। তারপরে এই আইসোলেশন কনস্ট্যান্ট গুলো, যে এই কনস্ট্যান্ট যেগুলো আছে সেগুলোকে এখানে বসিয়ে নিয়ে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে এলিমিনেট করব। এলিমিনেট করার পরে তারপরে dz is equal to 0, dz না তো এখানে এনট্রপি, ds is equal to 0 বসাবো। সো দ্যাট ইজ দ্য কি বলবো আমরা প্রসেস স্ট্র্যাটেজি। সেইটা বের করার জন্য আমরা যে এক্সাম্পলটা নিয়েছি সেটা হলো ফেজ ইকুইলিব্রিয়াম। ফেজ ইকুইলিব্রিয়াম মানে একটা সিস্টেমের মধ্যে দুইটা ফেজ যখন ইকুইলিব্রিয়ামে থাকবে তাহলে তার শর্ত কি।
ঠিক আছে। ওকে, মনে করো আমরা এখানে বলছি এ টু ফেজ সিস্টেম কনসিস্ট অফ টু ফেজেস, এটা আলফা হবে এটা বিটা হবে, ফন্ট চেঞ্জ করার সময় এটা ভুলে গেছি। ঠিক আছে, মনে করো একটা সিস্টেমের মধ্যে দুইটা ফেজ আছে আলফা এবং বিটা, সো ইট ইজ এ হেটেরোজিনিয়াস সিস্টেম সেপারেটেড বাই এ ফেজ বাউন্ডারি। সো মনে করো এটা হলো সিস্টেম, সিস্টেমের মধ্যে এখানে হলো আলফা আছে এখানে বিটা আছে, দুইটা ফেজ আছে, দুইটা গ্রেনই দেখাইলাম। Each phase has its own property. So alpha তার টেম্পারেচার আছে যেটাকে আমরা বলতে পারি টি আলফা, পি আলফা, ভি আলফা এক্সেট্রা এক্সেট্রা। বিটা প্রপার্টি যেটা আছে মনে করো এটা আমরা বলতে পারি টি বিটা এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে, সো প্রতিটা ফেজের তার সেপারেট প্রপার্টি আছে। For all these extensive property, total value of the system is the sum of all value. এখন যদি extensive variable দেখি, মনে করি এনার্জি, let's say ইউ আলফা, ঠিক আছে, এখানে আছে ইউ বিটা। এখন টোটাল সিস্টেমের প্রপার্টি ইউ কত হবে? টোটাল ইউ অফ দ্য হোল সিস্টেম উড বি ইউ অফ আলফা এন্ড ইউ অফ বিটা, দুটা যোগফল। কারণ আমরা জানি এক্সটেন্সিভ ভেরিয়েবল ইজ সামেটিভ, ঠিক আছে, সামেশন দুইটা যোগফল হয়। এক্সটেন্সিভ ভেরিয়েবল সাইজের উপর ডিপেন্ড করে, সুতরাং আলফাটাও যোগ করতে হবে বিটাটাও যোগ করতে হবে, তাইলে পরে আমরা টোটাল পাবো। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আবার ডিফারেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সবসময় সমান থাকে, এটাকে যোগ করতে হয় না। ওকে, সো তাইলে পরে আমরা অলদো দ্য বাউন্ডারি অফ দ্য ওভারঅল সিস্টেম, যেহেতু আমাদের বলছে আইসোলেটেড সিস্টেম নিতে হবে, তো এই বাউন্ডারিটা আইসোলেটেড, সিস্টেমের বাউন্ডারি এটা আইসোলেটেড ফ্রম ইটস সারাউন্ডিংস, কিন্তু ফেজের যে বাউন্ডারি যেটা আছে সেই ফেজ বাউন্ডারি এটা ওপেন। তার মানে এই ফেজ বাউন্ডারি দিয়ে মাসও আদান প্রদান করতে পারে, এনার্জিও আদান প্রদান করতে পারে, আলফার থেকে বিটাতে, বিটার থেকে আলফাতে, কিন্তু আলফার থেকে সারাউন্ডিংসে যেতে পারবে না, বিটার থেকে সারাউন্ডিংসে যেতে পারবে না, সারাউন্ডিংস থেকে আলফা বিটাতে আসতে পারবে না, বিকজ আলফা এবং বিটা মিলে হোল যে সিস্টেম আছে সেটা হলো আইসোলেটেড সিস্টেম। সো দ্যাট ইজ আওয়ার অ্যাজাম্পশন। কি অ্যাজাম্পশন করলাম? আমরা একটা সিস্টেম নিলাম, যে সিস্টেমের মধ্যে যেহেতু আমরা ফেজ গুলি বলতেছি, আমরা ধরে নিলাম দুইটা ফেজ আছে এবং দুইটা ফেজ তাদের নিজস্ব প্রপার্টি গুলো আছে, এবং টোটাল সিস্টেমের এক্সটেন্সিভ ভেরিয়েবল প্রপার্টি যদি মেজার করতে চাই তাহলে দুইটা ফেজের টোটাল প্রপার্টি যোগ করতে হবে, এবং দুইটা ফেজের মাঝখানে যে বাউন্ডারি যেটা আছে সেই বাউন্ডারিটা ওপেন, যদিও টোটাল সিস্টেমের বাউন্ডারি ইজ আইসোলেটেড। ওকে, তাহলে পরে এখন আমরা এন্ট্রপি ক্যালকুলেট করব, ঠিক আছে। Since matter and energy can flow freely between the phases, we need a general expression for the internal energy. Internal energy মনে আছে? internal energy equation মনে আছে? internal energy dU is equal to TdS minus PdV, এটা ছিল আমাদের dU এর ফর্মুলা। এখানে আমরা এখন আরেকটা ভেরিয়েবল যোগ করতে বাধ্য হচ্ছি, বিকজ আমরা এখানে জানি যে সিস্টেমে মাসও আদান প্রদান হতে পারে। সেই মাসটাকে কাউন্টেবল করার জন্য আমরা এখানে নাম্বার অফ মোলস অ্যাড করলাম। সো ইউ ইজ এ ভেরিয়েবল নাও, দুইটা ভেরিয়েবল du is equal to TdS মাইনাস PdV ছিল। এখন আমরা আরেকটা ফেজ আনলাম যেটা হলো, যেটাকে বলে মিউ dn, ঠিক আছে। আমরা এটা নেক্সট ক্লাসে ডিটেইল, মিউটা কি, মিউটাকে বলে কেমিক্যাল পটেনশিয়াল, সেটা আমরা ডিটেইল আলাদা করব। সো এখানে আমরা তিনটা ভেরিয়েবল নিলাম, dn, n একটা ভেরিয়েবল, v একটা ভেরিয়েবল, s একটা ভেরিয়েবল, এবং এখানে আরেকটা আমরা ই করেছি, প্রাইম একটা ড্যাশ ইউজ করেছি, এবং ড্যাশ দিয়ে ইন্ডিকেট করেছি এটা হলো এক্সটেন্সিভ ভেরিয়েবল যেটা, সেটা ইন্ডিকেট করেছি। সো ইউ এনার্জি গুলো এক্সটেন্সিভ ভেরিয়েবল, ভলিউম এক্সটেন্সিভ ভেরিয়েবল, এন্ট্রপি এক্সটেন্সিভ ভেরিয়েবল। এখানে এটা ভুল হবে, এটা প্রাইম হবে না। ওকে, তাহলে পরে ইউর জন্য আলফা ফেজের জন্য, আলফা ফেজের ইউ কত হবে? আলফা ফেজের ইউ হবে TdS মাইনাস PdV প্লাস মিউ dn, এবং প্রত্যেকটা আলফা আসবে, তাহলে টি আলফা ডিএস আলফা, পি আলফা ডিভি আলফা, মিউ আলফা ডিএন আলফা, ঠিক আছে। সেই মিউটা হলো কেমিক্যাল পটেনশিয়াল, এটার ভ্যালু আমরা এই ইকুয়েশন থেকে যদি বের করতে চাই তাহলে এটাকে জিরো করতে হবে, এটাকে জিরো করতে হবে, তাহলে মিউ সমান হবে del u বাই del n। এটাকে জিরো করা মানে ভলিউম কনস্ট্যান্ট করতে হবে, এটাকে জিরো মানে n কনস্ট্যান্ট করতে হবে। সো এন্ট্রপি এবং ভলিউম কনস্ট্যান্ট যদি হয়
তাহলে চেঞ্জ ইন ইউ উইথ রেসপেক্ট টু নাম্বার অফ মোলস ইজ কল্ড কেমিক্যাল পটেনশিয়াল। ঠিক আছে, ওকে, কেমিক্যাল পটেনশিয়াল আমরা পরে ডিটেইল আলাপ করব। সো এখানে তাহলে পরে আমরা কম্বাইন্ড স্টেটমেন্ট অফ দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড ল, সেখান থেকে আমরা ইউর একটা ইকুয়েশন পেলাম ফর আলফা ফেজ। ওকে, সো এখান থেকে আমরা এনট্রপির ইকুয়েশনটা বানাবো। সো এনট্রপি তাহলে কত হচ্ছে, ডিএস আলফা উড বি ইকুয়াল টু, এগুলোকে ওই পাশে নিয়ে যাব, টি দিয়ে ভাগ করব। সো 1/t আলফা ডিইউ প্রাইম, এটা প্লাস হয়ে গেল, পি আলফা বাই টি আলফা ডিভি প্রাইম, আর এটা মাইনাস হয়ে গেল মিউ আলফা বাই ডিইউ সরি টি আলফা ডিএন আলফা। বোঝা গেছে? এটা বোঝা গেছে? বুঝতে পারছো? একটু বলো। ওকে, না বুঝলে তো সমস্যা হয়ে যাবে। তাহলে আমরা এটা রিঅ্যারেঞ্জ করলাম শুধু এনট্রপিটা, কারণ আমরা এনট্রপির একটা ইকুয়েশন তৈরি করতে যাচ্ছি। সো ইউ থেকে আমরা এনট্রপির ইকুয়েশন বানালাম এবং এটা ফর আলফা ফেজ। তাহলে সবগুলো প্রপার্টি আলফার হয়ে গেল, প্রত্যেকটার মধ্যে আলফা ইনক্লুড করেছি। তাহলে একই ভাবে বিটার জন্য আমরা প্রপার্টি পাবো। সো সেম ইকুয়েশন, শুধু বিটা গুলো বসাতে হবে। সো ডি, এখানে ভুল করেছি, দেখো এটা হবে বিটা। So ds beta would be equal to 1/t beta du beta etc. All are betas. Same formula, শুধু বিটা দেওয়া হয়েছে। ওকে, তাহলে এনট্রপি অফ দ্য সিস্টেম কত হবে? আমরা বলছি যেহেতু এনট্রপি একটা এক্সটেন্সিভ ভ্যারিয়েবল, সুতরাং সিস্টেমের এনট্রপি হবে হলো আলফার এনট্রপি এবং বিটার এনট্রপির যোগফল। সো এখানে আমরা যেটা করলাম, ds is equal to ds s entropy alpha ds entropy of beta, ds হবে এটা ডিফারেন্সিয়েট যদি করি তাহলে আমরা পাবো ds alpha plus ds beta। সো এটার জন্য আমরা ইকুয়েশন পেয়েছি এটা, এটার জন্য ইকুয়েশন পেয়েছি এটা, দুটো যোগফল। সো এখানে টোটাল কয়টা ভেরিয়েবল আছে ডান পাশে? তো 16টা। ভেরিয়েবল মানে হলো এখানে যে যেগুলো ডিফারেনশিয়াল ফর্মে যেগুলো আছে, ইউভিএন, এই ভ্যালুটা হলো কোএফিশিয়েন্ট। ডি ইউ হলো ভ্যারিয়েবল, ইউ ভ্যারিয়েবলের কোএফিশিয়েন্ট হলো এটা, ভি হলো ভ্যারিয়েবল যেটা চেঞ্জ হচ্ছে, ভ্যারিয়েবল মানে চেঞ্জ হচ্ছে, যেটা ডিভি ডিটি এক্সেট্রা। সো ডিফারেনশিয়াল ফর্মে যেটা আছে সেগুলো হলো ভ্যারিয়েবল। এখানে কয়টা ভ্যারিয়েবল আছে? 3টা না 6টা? 6টা। বিকজ ডিইউ আলফা ডিইউ বিটা এক জিনিস না, এটা হলো বিটা ফেজের ডিইউ, এটা আলফা ফেজের ডিইউ। সো দিস টু আর ডিফারেন্ট। টোটাল 6টা ভেরিয়েবল আছে ডান দিকে, ঠিক আছে? এখন আমরা বলেছিলাম যে দেয়ার আর সাম ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দেয়ার আর সাম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই ডিইউ আলফা এবং ডিইউ বিটা দে আর রিলেটেড, এই দুইটা ফেজ রিলেটেড, এই দুইটা রিলেটেড, এই দুইটা রিলেটেড। সুতরাং রিলেটেড যদি হয় তাহলে কি করি আমরা? একটা ভেরিয়েবলকে সরিয়ে দেই আমাদের কনস্ট্যান্ট ইকুয়েশন থেকে। সো এখানে আমাদের এই কনস্ট্যান্ট কি কি? ডিইউ একটা কনস্ট্যান্ট, ডিভি একটা কনস্ট্যান্ট, ডিএন একটা কনস্ট্যান্ট, এবং তার জন্য আমাদের ইকুয়েশন বানাতে হবে। সেই ইকুয়েশনগুলো কোত্থেকে আসবে? সেটা হলো ওই যে আমরা আইসোলেটেড সিস্টেম ধরেছিলাম, এই আইসোলেটেড সিস্টেমের কন্ডিশনগুলো ইম্পোজ করব। সিস্টেম যদি আইসোলেটেড হয় তাহলে কি শর্ত? আইসোলেটেড সিস্টেমের শর্ত কি? এনার্জি ক্যানট ট্রান্সফার, মাস ক্যানট ট্রান্সফার, তাই তো? সো এনার্জি যেহেতু ট্রান্সফার হতে পারবে না, সো চেঞ্জ ইন এনার্জি উড বি ইকুয়াল টু 0। ভলিউম ক্যানট ট্রান্সফার ইকুয়াল টু 0। ভলিউম কেন ট্রান্সফার হতে পারবে না? বিকজ ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু 0 হবে। ওয়ার্ক হলো পি ডিভি, সুতরাং ডিভি 0 হইতেই হবে, নাহলে পরে ওয়ার্ক ডান হয়ে যাবে, ওয়ার্ক ডান ট্রান্সফার হয়ে যাবে। আর এন হলো এখানে মাস হিসেবে কাউন্ট করছে, নাম্বার অফ মোল, সুতরাং এটাও উড বি ইকুয়াল টু 0। সো এই তিনটা আসলো হলো আইসোলেটেড সিস্টেমের ডেফিনেশন থেকে। এনার্জি উড বি ইকুয়াল টু 0, এনার্জি চেঞ্জ, এবং মাস চেঞ্জ উড বি ইকুয়াল টু 0। এখন এই যে এনার্জি যেটা আছে সিস্টেমের এনার্জি, সিস্টেম এনার্জি হলো আমাদের আলফার এনার্জি দুইটা আর বিটার এনার্জির যোগফল। সো ইউটাকে আমরা ইউ আলফা প্লাস ইউ বিটা করলাম, ডিফারেনশিয়াল ফর্ম আছে, সো এটা দুইটা পার্ট আলাদা হয়ে গেল। সো এই দুইটার যোগফল ইকুয়াল টু 0, তার মানে একটা আরেকটা নেগেটিভ, ঠিক আছে? এখানে ঠিক একই ভাবে আমরা পেলাম ডিভি আলফা উড বি মাইনাস ডিভি বিটা, ডিএন আলফা উড বি মাইনাস ডিএন বিটা। সো এই তিনটাকে বলে কনস্ট্রেইনড ইকুয়েশন। কনস্ট্যান্ট মানে কি?
যেগুলো রেস্ট্রিকশন আমরা ইম্পোজ করলাম ডিউ টু দি আইসোলেটিং কন্ডিশনস, এটার কারণে আমরা এই রেস্ট্রিকশনকে ইম্পোজ করি। এখন আমরা এইটা ফলো করি, তার মানে আমাদের 6টা ভেরিয়েবল ছিল, 6টা ভেরিয়েবল থেকে আমরা এখন 3টে ভেরিয়েবলকে সরিয়ে ফেলবো। যে কোনো একটা আমরা নিতে পারি, বিটাটা নিতে পারি, আলফাটা নিতে পারি, যে কোনো একটা নিতে পারি। এখানে আমরা কি করেছি, সবগুলো আলফাটা নিয়েছি। তাহলে পরে আমাদের একটু আগেটা ব্যাক করি, তাহলে এখানে আমরা যেটা করেছি মাইনাস ডিইউ বিটা, এটা সরি ডিইউ বিটা হবে মাইনাস ডিইউ আলফা। সো আলফা কমন, যদি কমন নেই ডিইউ আলফা কমন হলে 1/t আলফা মাইনাস 1/t বিটা, ঠিক আছে? সো 1/t আলফা মাইনাস 1/t বিটা। সো এই হলো আমাদের ফাইনালি এনট্রপির আমরা একটা ইকুয়েশন ডিরাইভ করলাম, ঠিক আছে, ফর আইসোলেটেড সিস্টেম, কারণ আমরা এখানে রেস্ট্রিকশন ইম্পোজ করে ফেলেছি অলরেডি। এখন এইটাকে আমরা ম্যাক্সিমাইজ করতে গেলে দিস উড বি ইকুয়াল টু 0, তাই তো? ds would be equal to 0, that is the maximization condition mathematically, এটা হলো আমাদের ফর্মুলা। এখন এইটা যদি 0 করতে হয়, এটা কখন 0 হবে? ডান দিকে যদি তাকাই, কোএফিসিয়েন্ট গুলো 0 হলো, কোএফিসিয়েন্ট গুলো 0 হবে, বিকজ দিস আর নট 0, দিস আর দ্য ভেরিয়েবল। এটা 0 হতে পারে না, সো এইটা সমান সমান 0 হবে, এইটা সমান সমান 0 হবে, এটা সমান সমান 0। সো আলটিমেটলি আমরা এটাকে 0 করলাম, এটা সমান সমান 0 হয়, তাহলে আমি আলটিমেটলি কি দাঁড়ালো, t আলফা would be equal to t বিটা। সিমিলারলি এখানে এটা যদি সমান করি, তাহলে সরি এখানটাকে ভুল করছি, আলফা না হয় এটা হবে বিটা। সো p আলফা would be equal to p বিটা and mu আলফা would be equal to mu বিটা। সো এই টেম্পারেচার রিলেটেড যেটা, এটাকে বলে থার্মাল ইকুইলিব্রিয়াম, প্রেসার রিলেটেড যেটা সেটা হলো মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, আর মিউ যেটা সেটা হলো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? তার মানে আমরা ফাইনালি যেটা বলতেছি যে একটা recall that these conditions are now valid for general one component two phase system। আমরা এখানে সিস্টেম যেটা নিয়েছিলাম সেটা হলো ইউনারি সিস্টেম বাট হেটেরোজেনিয়াস সিস্টেম, টু ফেজ ওয়ান কম্পোনেন্ট টু ফেজ সিস্টেম। যদি টু কম্পোনেন্ট হয় তাহলে ডিফারেন্ট হয়ে যাবে, ওইটা আমরা পরে দেখব। যদি আলাদা 3টা ফেজ থাকে, 10টা ফেজ থাকে, তাহলে ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে। এখানে কেবলমাত্র আমরা ইউনারি টু ফেজ সিস্টেমের বেলায় আমরা বিবেচনা করেছি। তাহলে পরে শর্ত কি দাঁড়ালো, যে একটা ইউনারি টু ফেজ সিস্টেম will be in equilibrium যদি তারা সিস্টেমটা থার্মালি, মেকানিক্যালি এন্ড কেমিক্যালি ইকুইলিব্রিয়ামে থাকে। তার মানে ওখানে যে দুইটা ফেজ আছে, দুইটা ফেজের টেম্পারেচারও সমান হতে হবে, প্রেসারও সমান হতে হবে, কেমিক্যাল পটেনশিয়ালও সমান হতে হবে। তো এই তিনটা যদি সমান হয়, দিস থ্রি ইজ দ্য সাফিসিয়েন্ট কন্ডিশনস। এই তিনটা কন্ডিশনে যদি মানে, তাহলে আমরা বলবো দ্য সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম। ওকে, সো তাহলে এই যে এই তিনটাকেই বলে কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম ফর ইউনারি টু ফেজ সিস্টেম। There are however alternate criteria available। তার মানে আমরা যে এখানে যে ক্রাইটেরিয়াটি ইউজ করেছি কি, equilibrium state has the maximum entropy when system is in equilibrium, system is isolated, so that was the criteria for equilibrium। আমরা অন্যান্য ক্রাইটেরিয়া ইউজ করতে পারি। সেই ক্রাইটেরিয়ার মধ্যে আছে কি, আমরা যে কম্বাইন্ড স্টেটমেন্ট যে 3টা আছে, সেই 3টা স্টেটমেন্ট ধরে করতে পারি। আমরা এন্ট্রপি দিয়ে ক্যালকুলেট করেছি একটু আগে, এন্ট্রপিকে ম্যাক্সিমাইজ করেছি। আমরা এখানে এনার্জি যে 4টা জানি, এই এনার্জি টার্ম এই 4টে ইকুয়েশন দিয়ে আমরা করতে পারি, কিন্তু তখন এটাকে ম্যাক্সিমাম হবে না, কারণ এনার্জিকে মিনিমাইজ করতে হয়। সিস্টেম যদি স্পন্টেনিয়াসলি মুভ করে, ইকুইলিব্রিয়ামে যদি যায়, for any spontaneous movement energy decreases, entropy increases but energy decreases। সুতরাং in equilibrium state has the minimum energy, equilibrium state has the minimum energy। তাহলে পরে সিস্টেমটা যদি এমন কন্ডিশন থাকে যে এন্ট্রপি এবং ভলিউম ইজ দ্য ভ্যারিয়েবল, যদিও প্রত্যেকটার মধ্যে মিউ ডিএন আছে, ডোন্ট ফরগেট অ্যাবাউট মিউ ডিএন, কারণ আমরা আরেকটা ভ্যারিয়েবল এখানে ইন্ট্রোডিউস করেছি, সেটা হলো এন। সো প্রত্যেকটার মধ্যে এটা আছে। তাহলে একটা সিস্টেমের মধ্যে যদি এন্ট্রপি, ভলিউম এবং নাম্বার অফ কোয়ান্টিটি অফ কম্পোনেন্ট যদি কনস্ট্রেইন করা হয়, তাহলে পরে ইন্টারনাল এনার্জি ডিক্রিজ করবে এবং এটা ম্যাক্সিমাম হবে ইকুইলিব্রিয়ামে। অথবা যদি এন্ট্রপি, প্রেসার এবং নাম্বার অফ মোলকে আমি কনস্ট্রেইন করি, তাহলে এনথালপি ডিক্রিজ করবে এবং মিনিমাম হবে অ্যাট ইকুইলিব্রিয়াম। সিমিলারলি সেম কথা লাস্টটা বলি, যদি টেম্পারেচার এবং ভলিউম এবং নাম্বার অফ মোল যদি ভ্যারিয়েবল হয়, যদি কনস্ট্যান্ট হয়, তাহলে পরে সরি এটা জি হবে, তাহলে পরে ফ্রি এনার্জি, গিভস এনার্জি ডিক্রিজ করে
এবং ইট উইল বি মিনিমাম অ্যাট ইকুইলিব্রিয়াম। সো এই তিনটার যে কোনো একটা ক্রাইটেরিয়া দিয়ে আমরা বলতে পারি যে ওকে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম বের করো। তাহলে এবারে খেয়াল করো প্রত্যেকটা বেলায় কিন্তু আবার এন্ট্রপি ডিএস বের করবা না, আমাকে বের করতে হবে ডিএইচ। যদি এটা এই কন্ডিশনটা দেই তাহলে ডিএইচ বের করতে হবে, নট ডিএস। কিভাবে করে আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিই। তার পরীক্ষার মধ্যে মাঝে মাঝে এগুলা দিয়ে দেয়, তোমরা ভুল করো, উল্টাপাল্টা করে দাও। মনে করো এনথালপিটাই দেওয়া আছে, তার মানে তোমার ক্রাইটেরিয়া অলরেডি বলে দিল, ফর সিস্টেম constrained to constant entropy, pressure and quantity of its component, the enthalpy decreases and is a minimum at equilibrium. So this is the criteria for equilibrium, and based on this criteria for equilibrium, deduce the condition for equilibrium for unary two-phase system. So that is your problem. তাহলে আমাদের ইকুয়েশন যেটা হলো, তাহলে প্রথমে enthalpy is the variable, enthalpy is the function, and variable হলো entropy, pressure, number of mole. Entropy, pressure, number of mole. So আমাদের ইকুয়েশন যেটা আছে TdS plus VdP, কারণ সেকেন্ড ইকুয়েশন সেটা মানে চেঞ্জ হয়ে গেছে, PdP চেঞ্জ হয়ে VdP হয়েছে, এখানে মাইনাস হয়েছে এবং এটা অ্যাডিশন টার্ম হলো। সো ডিএস এর দিস ইজ আওয়ার ইকুয়েশন, ঠিক আছে। এখন আমরা ইউনারি টু ফেজ সিস্টেম আছে, সো এই টু ফেজ সিস্টেমের জন্য আমরা লিখবো তাহলে আলফা ফেজের জন্য লিখতাম কি ডিএস প্রাইম আলফা, যেহেতু এটা হলো এক্সটেন্সিভ ভেরিয়েবল, টি আলফা এটা ইন্টেন্সিভ ভেরিয়েবল, সো প্রাইম হবে না, ডিএস প্রাইম আলফা, ভি হলো এক্সটেন্সিভ ভেরিয়েবল, সো ভি প্রাইম আলফা, ডিপি ইন্টেন্সিভ ভেরিয়েবল, সো ডিপি এখানে প্রাইম নেই, ডিপি আলফা, মিউ আলফা, ডিএন আলফা। সো আমরা যেটা তাহলে এইচ এর জন্য আলফার জন্য বের করলাম, এইচ বিটা বের করলাম, তারপরে আমরা দুটো যোগ করব সিস্টেমে বের করার জন্য। তো সিস্টেমের এনথালপি বের করলাম, এই দুটো যোগ করতেছি, যোগ করে আমরা এই এগেইন দুটো ইকুয়েশন এই পেলাম, এবং এখানে আমরা 6টা ভেরিয়েবল পেলাম, এবং 6টা ভেরিয়েবল মধ্যে আগের মতোই ভেরিয়েবলগুলো একটা আরেকটার সাথে রিলেটেড। সো আমরা 6টা থেকে 3টাতে মাইনাস করব বাই ইউজিং দিস কনস্ট্যান্ট। এখানে যে 3টা কনস্ট্যান্ট আছে সেটা ফলো করে। তাহলে কনস্ট্যান্টগুলো থেকে ইকুয়েশন কিভাবে আসতেছে? সো এনথালপির ইকুয়েশন আমরা পেলাম, কনস্ট্যান্টগুলো যদি বলি তাহলে এন্ট্রপি যদি কনস্ট্যান্ট হয় তাহলে এন্ট্রপি অফ দ্য সিস্টেম হলো ডিএস এন্ট্রপি, আলফা এন্ট্রপি এবং বিটা এন্ট্রপি যোগফল। সো আলফা এন্ট্রপি বিটা এন্ট্রপি যদি যোগ করি তাহলে পরে একটা আরেকটা মাইনাস হবে। সো দিস ইজ আওয়ার ইকুয়েশন। What about this one? এটাতেই তোমরা ভুল করো, ঠিক আছে। প্রেসার অফ দ্য সিস্টেম, প্রেসার একটা ইন্টেন্সিভ ভেরিয়েবল, নট এক্সটেন্সিভ ভেরিয়েবল। সো প্রেসার অফ দ্য সিস্টেম ডিপি আলফা প্লাস ডিপি বিটা সেটা না, ঠিক আছে। বিটার যা টেম্পারেচার, আলফা টেম্পারেচার যা বিটা টেম্পারেচারও তাই, দুইটার যোগফল না। একটা কপার বারকে যদি আমি দুই ভাগে ভাগ করি, কপারের টেম্পারেচার যদি 30 ডিগ্রি থাকে, এক ভাগে টেম্পারেচার 30 হবে, আরেক ভাগে টেম্পারেচারও 30 ডিগ্রি হবে, ঠিক আছে। তো দিস টু আর ইকুয়াল, দিস টু আর ইকুয়াল মনে রাখতে হবে, দুইটাই জিরো। ডিপি প্রেসার এখানে কনস্ট্যান্ট প্রেসার যেটা বলেছে এটা কনস্ট্যান্ট, সো ডিপি ইজ ইকুয়াল টু 0, সো ডিপি আলফা উড বি ইকুয়াল টু 0, ডিপি বিটা উড বি ইকুয়াল টু 0। নাম্বার অফ মোল এটা এক্সটেন্সিভ, সো দুইটা যোগফল ইজ ইকুয়াল টু 0, তাহলে একটা নেগেটিভ। সো এইখানে এই জিনিসটা পার্টিকুলারলি খেয়াল করতে হবে। তাহলে আমরা যদি এখানে বসাই তাহলে কি দাঁড়াবে, প্রেসারের টার্মটা কাটা চলে যাবে, বাদ চলে যাবে, শুধু এই দুইটা মিলে একটা হবে এবং এই দুইটা মিলে একটা হবে, ঠিক আছে। সো এটা হলো, এখন এটাকে যদি আমি 0 বসাই তাহলে আমাদের জাস্ট দুইটা কন্ডিশন আসবে, এই একটা কন্ডিশন, এই একটা কন্ডিশন, ঠিক আছে। সো এই কন্ডিশন থেকে আমরা পাবো হলো টেম্পারেচার আলফা বিটা সমান এবং কেমিক্যাল পটেনশিয়াল আলফা বিটা সমান। দিস আর দ্য টু কন্ডিশন, অনলি টু কন্ডিশন, থার্ড কন্ডিশনটা এখানে নাই, ঠিক আছে। সো যদি আমরা এই যে ক্রাইটেরিয়াটা ইউজ করেছি সেই ক্রাইটেরিয়া ফলো করে যদি আমরা কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম বের করি তাহলে আমরা পাবো কেবলমাত্র থার্মাল ইকুইলিব্রিয়াম পাবো এবং কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পাবো। মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামটা এখানে গায়েব হয়ে গেল। কেন গায়েব হয়ে গেল? What is happened to the mechanical equilibrium condition? Because এটা অলরেডি আমরা কনস্ট্রেইনড ইউজ করে ফেলেছি, কনস্ট্যান্টের মধ্যে আমরা অলরেডি ধরে ফেলেছি এবং এইচ এর ইকুয়েশন থেকে আগেই বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে।
সো বোঝা গেছে ব্যাপারটা। তাহলে আমরা এটাকে কি করি, সরিয়ে দেই। স্টপ শেয়ার করি। ওকে, তাহলে আমরা আজকে যে এটা আমাদের আলোচ্য বিষয় ছিল সেটা হলো ইকুইলিব্রিয়াম ইন থার্মোডাইনামিক সিস্টেম। এখানে আমরা যেটা বলতে চেয়েছি সেটা হলো ইকুইলিব্রিয়াম জিনিসটা কি। একটা সিস্টেম যদি একটা আনস্টেবল স্টেটে থাকে তাহলে সে স্পন্টেনিয়াসলি মুভ করে, এবং মুভ করে ফাইনালি যে স্টেটটা অ্যাচিভ করে, ফাইনালি যে কন্ডিশনটা অ্যাচিভ করে, দ্যাট ইজ কল্ড ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এবং ওয়ান্স ইজ অ্যাচিভ দ্যাট ইকুইলিব্রিয়াম কন্ডিশন, সিস্টেম ইজ নো ফার্দার ক্যাপেবল অফ চেঞ্জিং এনিথিং। ঠিক আছে? এবং ইকুইলিব্রিয়াম স্টেট বোঝার উপায় হলো যে উইথ টাইম এটা কোনো চেঞ্জ হবে না, এবং উইথ এক্সটার্নাল ফোর্সেস এটা মেকানিক্যালি কোনো চেঞ্জ হবে না। যদি মেকানিক্যালি চেঞ্জ হয়, এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের সরে ফেলার পরেও, তাইলে পরে আমরা বলবো এটাকে স্টেডি স্টেট, নট দ্য ইকুইলিব্রিয়াম স্টেট। এবং বিভিন্ন ধরনের ইকুইলিব্রিয়াম স্টেট, ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান হলো মেটাস্টেবল ইকুইলিব্রিয়াম, বিকজ এটার ইনফ্লুয়েন্স ইন ম্যাটেরিয়াল সায়েন্স ইন ম্যাথস। ঠিক আছে? ম্যাটেরিয়াল সায়েন্স আমরা এই যে মেটাস্টেবিলিটি প্রচুর কনসিডার করি, প্রচুর ইউটিলাইজ করি টু হ্যাভ এ বেটার মেকানিক্যাল প্রপার্টি অফ ইন এ ম্যাটেরিয়াল। ওকে, সো এটা গেল। তারপরে আমাদের কন্ডিশনগুলো কি জানার চেষ্টা করেছি সেটা হলো যে ইকুইলিব্রিয়ামের কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম কি করে অ্যাচিভ করা যায়, এবং এই অ্যাচিভ করার জন্য আমরা একটা পার্টিকুলার ক্রাইটেরিয়া ফলো করেছি। সেই ক্রাইটেরিয়া ছিল হলো যে ইকুইলিব্রিয়াম স্টেট যদি সিস্টেম অ্যাচিভ করে ইউজিং আইসোলেটেড প্রসেস, তাহলে পরে সিস্টেমের এনট্রপি ম্যাক্সিমাম হবে। এই ক্রাইটেরিয়াটা ফলো করে আমরা একটা ইউনারি টু ফেজ সিস্টেমের ইকুইলিব্রিয়াম কন্ডিশন গুলো বের করার চেষ্টা করেছি, এবং আমরা দেখেছি যে একটা সিস্টেম, একটা ইউনারি টু ফেজ সিস্টেম, টু ফেজের মধ্যে যে আলফা বিটা থাকে, তাহলে পরে ওই সিস্টেমটা অ্যাজ এ হোল ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করবে যদি তার যে ফেজ গুলো আছে প্রত্যেকটা ফেজের টেম্পারেচার সমান থাকে, প্রত্যেকটা ফেজের প্রেসার সমান থাকে, এবং প্রত্যেকটা ফেজের কেমিক্যাল পটেনশিয়াল, যেটা আমরা বলি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, সেটা যদি সমান থাকে, তাহলে কেবলমাত্র একটা সিস্টেম ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করবে। এই ইকুইলিব্রিয়াম কন্ডিশন অ্যাচিভ করার জন্য, বের করার জন্য অন্যান্য ক্রাইটেরিয়াও ফলো করা যায়। এনার্জি দিয়ে 4টে ক্রাইটেরিয়া আছে, সো এই 4টে ক্রাইটেরিয়া যে কোনো একটা ফলো করে আমরা বের করতে পারি। এবং কিভাবে বের করতে পারি তার একটা ক্রাইটেরিয়া দিয়ে আমরা বের করে দেখলাম। তোমরা বাসায় বাকি 3টা ক্রাইটেরিয়া আছে, 3টা ক্রাইটেরিয়া ফলো করে বের করার চেষ্টা করবে। ঠিক আছে? সাধারণত পরীক্ষায় কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম বের করার জন্য একটা প্রশ্ন ইউজুয়ালি আসে, দেখবে যে প্রশ্ন দেখলে দেখবে যে মোস্ট অফ দ্য কেস এই ধরনের একটা কোশ্চেন থাকেই। ঠিক আছে? নট নেসেসারিলি যে এন্ট্রপি দিয়ে হবে, অন্য এনার্জি টার্ম দিয়ে, জি দিয়ে ইকুয়েশন বানাতে বলতে পারে, বা লেটস সে এফ দিয়ে বলতে পারে, যেটা খুশি। ঠিক আছে? কিন্তু প্রসেসটা তোমার জানা থাকতে হবে যাতে কি করে বের করতে হয়। তো এই হলো আমাদের আজকের ক্লাস। এনি কোয়েশ্চেনস অ্যাবাউট ইট? ওকে, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে পরে আমরা বলেছিলাম যে চ্যাপ্টার 4 এর উপরে একটা কুইজ নেব বা ক্লাস টেস্ট নেব। এটা কি আমরা চ্যাপ্টার 4 এর উপর ক্লাস টেস্ট নিতে পারি আগামী সপ্তাহে? আমাদের টোটাল 9 সপ্তাহ সময় আছে। লাস্ট সপ্তাহে বা লাস্ট 2 সপ্তাহে সাধারণত ক্লাস টেস্ট নিতে দেয় না। আমরা যেহেতু 4টা ক্লাস টেস্ট নেব, একটা নিয়ে নিয়েছি আর 3টা আছে, সো আমরা লেজারলি যদি নেই, পরে যদি তোমরা চাও তাহলে পরে আরেকটা যাতে নেওয়ার সময় থাকে, সেই জন্য চিন্তা করেই as soon as possible ক্লাস টেস্ট 2 নেওয়া উচিত। স্যার নেক্সট উইকে না নিয়ে তার পরের উইকে নিলে ভালো হয়। নেক্সট উইকে না নিয়ে তার পরের উইকে? জি স্যার। তাহলে তার পরের উইকে কোন দিন? স্যার নেক্সট উইকে সেশনে এসে ডিসকাস করি স্যার। ওকে সিআর, তুমি আজকে অথবা কালকে আমাকে জানাবা, ঠিক আছে? ওকে স্যার, আমি আপনাকে আজকে বা কালকে স্যার মেসেজ করব, ডেট এবং টাইম দিয়ে আমাকে মেসেজ করবা। ঠিক আছে। ওকে, আজকে শেষ করে দেই। খোদা হাফেজ।